হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? তো চলেন আজকে আমরা আমাদের নতুন একটা ব্র্যান্ড নিউ চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যার নাম হচ্ছে স্থিতিবিদ্যা। যেই চ্যাপ্টারটায় আমাদের স্টুডেন্টদের একদম কাঁপুনি ধরে যায়, লিটারেলি কাঁপুনি ধরে যায়, ম্যাথ সেকেন্ড পেপারের অষ্টম অধ্যায়। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা নিয়ে যদি আমি একটু বলি যে এই চ্যাপ্টারে আসলে তোমাকে শিখতে হবে কেন, মানে ফিউচারে আসলে কেন আমাদের আসলে এই চ্যাপ্টারটা লাগবে। তো তুমি নিশ্চয়ই জানো যে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের মেইন কাজটাই হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে এবং বিভিন্ন আর্কিটেকচার তৈরি করা নিয়ে। যেমন আমরা ব্রিজ বানাই, আমরা বাড়ি বানাই, হাবিজাবি অনেক কিছু বানাই। তো এই যে ব্রিজ বানাই, এই যে বাড়ি বানাচ্ছি, বিভিন্ন আর্কিটেকচারাল থিংস বানাচ্ছি, এই জিনিসগুলোতে প্রত্যেকটা জায়গায় ফোর্সের কাজ আছে। এবং যেখানে যেখানে ফোর্সের কাজ আছে, যেখানে যেখানে এরকম স্থির কোনো বস্তু তৈরি করা হয়, সব জায়গাতেই আসলে স্ট্যাটিক্সের মেকানিজমটা লাগে। যেমন তোমাকে যদি আমি বলি, এই যে আমাদের পদ্মা সেতুটা তৈরি হলো, 42টা পিলার লাগলো, এই পিলারের উপরে আমাদের প্যানগুলো কিভাবে আসলে স্থির আছে সেটা নিশ্চয়ই তোমার জানতে আগ্রহ হয়। তো আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টারের শেষের দিকে যখন 8.3 পড়াবো, তখন তোমাকে আমি দেখাবো যে একটা প্যান বা একটা স্প্যান কিভাবে আসলে পিলারের উপরে স্থির থাকতে পারে। তাহলে আমি নিশ্চয়ই, তোমরা যারা ফিউচারে সিভিল নিয়ে পড়বা কিংবা হচ্ছে গিয়ে মেকানিক্যাল নিয়ে পড়বা, তারা দেখবা যে বা আমি যদি বলি আসলে ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ার আসলে সবাইকেই এই কোর্সটা, মানে স্ট্যাটিক্সের এই কোর্সটা আসলে পড়ানো হয়। তবে সিভিল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য এই জিনিসগুলো শেখা ফরজ। বুঝতে পেরেছো ভাই? তার মানে যারা ফিউচারে ইঞ্জিনিয়ার হওয়ার টার্গেটে আছো বা ফিউচারে যাদের গোল হচ্ছে ভাই আমি ইঞ্জিনিয়ার হব, তাদের জন্য ভাই এই চ্যাপ্টারটা তোমাকে আজ না হোক কাল শিখতেই হবে। আর ইন্টারমিডিয়েটেই যদি শিখে যেতে পারো তাহলে তো আসলে সোনাই সোহাগা। ঠিক আছে? আর আমি যদি বোর্ডের কথা বলি, বোর্ডে তো অবশ্যই একটা সিকিউ কনফার্ম আসবেই। আর যদি শর্ট সিলেবাস হয়, এমনও হতে পারে 2টা সিকিউ চলে আসতে পারে। ঠিক আছে ভাইয়ারা? তো চলো দেরি না করে আমরা এই চ্যাপ্টারটার একটু কাইন্ডলি সামারিটা দেখে নিই যে এই চ্যাপ্টারটা আমরা আসলে কিভাবে আগাবো। তো যেটা বলতেছিলাম পিচ্চিরা আমার, যে আমি যে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে ওই চ্যাপ্টারটায় আসলে আমরা কিভাবে আগাবো সেটা বলে নিই। তবে এইখানটাতে আমাদের এই চ্যাপ্টারের জন্য এই জিনিসটা আরও কিছুটা স্পেশাল। কেন বলতে পারো? কারণ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের এই স্থিতিবিদ্যা করার সময় যেই জিনিসটাই সবচেয়ে বেশি প্যারা খায়, ভাই কোন ম্যাথে কি অ্যাপ্লাই করব বা কোন ম্যাথ কোন প্রসেসে যাব। তো আমি তাই আমার এই বাচ্চা কাচ্চাদের জন্য শুরুতেই একটা রোড ম্যাপ দিয়ে নিই যে আমরা কোন ম্যাথের জন্য কি অ্যাপ্লাই করব বা কোন ম্যাথের জন্য কোন প্রসেসে আগাবো সেটা আগেই বলে নিই। সেই প্রসেসে যদি ম্যাথটা একটু বড়ও হয়, তারপরেও আমরা সেম প্রসেসেই আগাবো। মোদ্দা কথা হইল এই, আমরা আমাদের ম্যাথগুলোকে কয়েকটা প্যাটার্নে ভাগ করে নিব এবং যত বড়ই হোক ম্যাথটা আমাদের ওই প্যাটার্নে করতে ওইভাবেই করব। নো ডাউট অ্যাবাউট দ্যাট। তো চলো দেরি না করে শুরু করি। তো আমাদের স্থিতিবিদ্যায় টোটাল 3টা প্রশ্নমালা আছে। সো এই 3টা প্রশ্নমালার মধ্যে আমি যদি 2টা ক্যাটাগরি করি, তাহলে ফার্স্ট ক্যাটাগরিতে থাকবে হচ্ছে লব্ধি আছে এবং সেকেন্ড ক্যাটাগরিতে থাকবে হচ্ছে লব্ধি নাই। আমি ধরে নিচ্ছি যেহেতু তোমরা স্থিতিবিদ্যা করে আসছো, মানে করতে আসছো, তার মানে নিশ্চয়ই তোমরা ভেক্টর হালকা পাতলা জানো আর কি ফার্স্ট ইয়ারের। সো আমি এটা ধরে নিয়ে মানে বলতেছি যে লব্ধি জিনিসটা আই গেস তোমরা জানো। তো আমরা এই চ্যাপ্টারটাকে 2টা ক্যাটাগরিতে টোটাল ভাগ করব। একটা ক্যাটাগরি হবে হচ্ছে যার লব্ধি আছে, যেই সকল ম্যাথে হচ্ছে আমরা লব্ধি দেখব, বলগুলোর লব্ধি আছে এই টাইপ। আর আরেকটা ক্যাটাগরি হবে হচ্ছে যেগুলোর লব্ধি নাই। ঠিক আছে? তো একটু যদি খেয়াল করে দেখো, আমরা দেখব যে 8.1 যেটা সেটাই হচ্ছে আমরা লব্ধি আছে এই টাইপের ম্যাথ। যেমন তোমাকে বলবে 2টি বলের লব্ধি এত বা 3টি বলের লব্ধি বের করো, মানে যেই ম্যাথগুলোতে লব্ধি থাকবে, কোয়েশ্চেন পড়ে যদি দেখো যে লব্ধি নিয়ে কোনো কথা বলছে, ঠিক সেই ম্যাথগুলো তুমি ধরে নিবা সেগুলো হচ্ছে 8.1 ম্যাথ। বুঝতে পেরেছো ভাইয়ারা? আই গেস তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যেই ম্যাথগুলোতে লব্ধি থাকবে সেই ম্যাথগুলো হবে হচ্ছে 8.1 ম্যাথ। আর যেই ম্যাথগুলোতে লব্ধি নাই সেই ম্যাথগুলো হচ্ছে 8.2 এবং 8.3। ঠিক আছে? এবং তাদেরকে যদি আমি একটু আরও যদি পার্ট করি, তাহলে দেখবা যেই বলগুলা যদি এরকম হয় যে বলগুলো আসলে সাম্যাবস্থা তৈরি করছে,
অসমান্তরাল বল এবং বলগুলো সাম্যাবস্থা তৈরি করছে, তখন সে যদি এরকম সাম্যাবস্থা তৈরি করে, মানে তারা কোনো নড়াচড়া করতেছে না, এর মানে তাদের কোনো লব্ধি নাই, যেহেতু সাম্যাবস্থা তৈরি করছে, তাহলে হবে হচ্ছে সেটা 8.2 এর ম্যাথ। আর যদি বলগুলা সমান্তরাল হয়, যেমন আমরা ব্রিজের পিলারের কথা যদি চিন্তা করি, প্রত্যেকটা পিলার যে উপরের দিকে বলগুলো দেয় সেগুলো কিন্তু প্যারালালি দেয়, তাই না ভাইয়ারা? সো সেই ম্যাথগুলো হবে হচ্ছে 8.3 অঙ্ক। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি বললাম, আমাদের প্রশ্নমালা 3টা, তার মধ্যে প্রথম প্রশ্নমালায় আমাদের লব্ধি আছে, মানে প্রত্যেকটা ম্যাথে দেখবা লব্ধি নিয়ে কথা বলা হচ্ছে, সেই ম্যাথগুলো হচ্ছে 8.1 এর ম্যাথ। আর যেই ম্যাথগুলোতে লব্ধি থাকবে না সেগুলো হবে হচ্ছে 8.2 এবং 8.3 এর ম্যাথ। কিন্তু 8.2-তে আমরা দেখব যে বলগুলো সাম্যাবস্থা তৈরি করে আছে এবং অসমান্তরাল বল। অন দ্য আদার হ্যান্ড 8.3-তে দেখব হচ্ছে আমরা বলগুলো সমান্তরাল বল। ঠিক আছে? সো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন জায়গায় আমরা কি দেখব। এখন প্রশ্ন হলো গিয়ে যে ফোর্স তো অনেকই থাকতে পারে, 2টা হতে পারে, 3টা হতে পারে, বা 3-এর চেয়ে বেশি হতে পারে। তো যেই চ্যাপ্টার 1-এর কথা যদি তোমাকে আমি বলি, যে চ্যাপ্টার 1-এ যদি 2টা বল নিয়ে প্রশ্ন আসে, এমন প্রশ্ন আসবেই যেখানে পি আর কিউ জাস্ট 2টা ফোর্স আছে, যদি 2টা ফোর্স নিয়ে কথা বলে তাহলে আমরা 2টা ওয়ে অ্যাপ্লাই করব। একটা হচ্ছে আমাদের মেইন যে সামান্তরিক সূত্রটা আছে, সবাই নিশ্চয়ই ভেক্টর যারা যারা এখানে একটু হইলেও পড়ছো তারা সামান্তরিক সূত্রটা জানো, যে 2টা ফোর্স থাকবে, তাদের লব্ধি আর কিভাবে বের করা হয়। আমরা সবাই সূত্রটা জানি, আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা, যেখানে আলফাটা হচ্ছে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ। আমরা সামনেই শিখব। এরপরে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে তাদের ওই যে লব্ধি, যে আমাদের যে কোনো একটা ফোর্সের সাথে যেই কোণ তৈরি করে সেটা, মানে ট্যান থিটার সূত্র, এগুলো তুমি জানো। সামান্তরিক সূত্রের পর আমরা আরও যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে সাইন সূত্র। যদিও আমি সাইন সূত্রটাকে 3টি বলের আন্ডারে রাখছি, বাট আমরা 2টি বলের জন্য সাইন সূত্র অ্যাপ্লাই করা শিখব। ঠিক আছে ভাইয়া? তার মানে মনে রাখবা ভাইয়ারা, যে 2টি বল যদি কখনো থাকে, যে পি আর কিউ 2টা ফোর্স, তাহলে তুমি মনে রাখবা যে এই 2টা ফোর্সের ম্যাথ করার সময় তোমার হাতে 2টা অস্ত্র আছে। কি কি ভাই? একটা হচ্ছে সামান্তরিক সূত্র এবং আরেকটা হচ্ছে গিয়ে ভাইয়ারা আমার সাইন সূত্র। এখন প্রশ্ন আসে, তাইলে ভাইয়া কোনটা কখন অ্যাপ্লাই করব? যদি তোমাকে কোণ এবং যদি তোমাকে অ্যাঙ্গেল অথবা অথবা অনুপাত দেওয়া থাকে, মানে অনুপাত প্রমাণ করতে বলে, যেমন এরকম তোমাকে প্রশ্নে যে কোনো একটা অ্যাঙ্গেলের কথা ধরো বলে দিছে, লাইক পি ও কিউ এর মধ্যবর্তী কোণ বা আর ও কিউ এর মধ্যবর্তী কোণ, তুমি যদি অ্যাঙ্গেল বের করতে চাও পারো আর কি, জানো আর কি অ্যাঙ্গেল, বা প্রশ্নে বলে দেয় যদি, অথবা যদি তোমাকে এমন কিছু প্রমাণ করতে বলে যে প্রমাণ করো 2:3 বা সামথিং ইজ টু সামথিং, মানে অনুপাত। সো এই 2টা হইলে আমরা চোখ বন্ধ করে সাইন সূত্র অ্যাপ্লাই করব। চোখ বন্ধ করে কি অ্যাপ্লাই করব? সাইন সূত্র অ্যাপ্লাই করব। হোক অঙ্কটা একটু বড়, বাট তারপরেও আমরা মনে রাখবো ভাইয়ারা, যদি অ্যাঙ্গেল কিংবা অনুপাত দেওয়া থাকে আমি চোখ বন্ধ করে সাইন সূত্র অ্যাপ্লাই করব। আর যদি তোমাকে মান বের করতে পারে, যে কোনো কিছুর মান বের করতে বলে, বা আর ইজ ইকুয়ালস টু সামথিং প্রমাণ করতে বলে, এই টাইপের কিছু প্রমাণ করতে বলে, তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে সামান্তরিক সূত্র। ঠিক আছে? মান বের করতে বললে বা সামথিং কিছু একটা, যদি আর সমান সমান এরকম কিছু একটা প্রমাণ করতে বলে, তাহলে আমরা চোখ বন্ধ করে অ্যাপ্লাই করব হচ্ছে গিয়ে সামান্তরিক সূত্র। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো 8.1-এ আমরা যখন যাব তখন আমাদের 2টা ফর্মুলা আমাদের হাতে আছে। একটা হবে হচ্ছে সাইন সূত্র আর আরেকটা হবে হইল গিয়া সামান্তরিক সূত্র। সাইন সূত্র ভাই কখন অ্যাপ্লাই করবেন আপনি? সাইন সূত্র অ্যাপ্লাই করবেন হইল গিয়া যখন অ্যাঙ্গেল কিংবা অনুপাত থাকবে। আর ভাইয়া আপনি সামান্তরিক সূত্র কখন অ্যাপ্লাই করবেন? যখন মান দেওয়া থাকবে বা মান বের করতে বলবে, শুধু মান দেওয়া থাকবে, কিংবা আর ইজ ইকুয়ালস টু সামথিং এরকম কিছু প্রমাণ করতে বলবে। আশা করি নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস যে ভাইয়া যে কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে, এইটা কিন্তু খুবই জরুরি। এরপরে আয় ভাইয়ারা, যে আমাদের যদি 3-এর বেশি ফোর্স থাকে, 3টা বা 3-এর বেশি যদি ফোর্স থাকে,
তিনের বেশি বা তিনটা ফোর্স থাকলে আমরা তো সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারবোই, তাছাড়াও আমরা সাথে অ্যাপ্লাই করব হচ্ছে উপাংশের কনসেপ্ট। এখন উপাংশের কনসেপ্টটা কি সামনে আমরা ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। বা তোমরা যারা অলরেডি ভেক্টর পড়ে আসছো তারা জানো যে আসলে আমরা যে কোনো ফোর্সকেই দুইটা উপাংশে ভাগ করতে পারি, আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ, তাই না? উপাংশকে দেখবা বইতে অনেক সময় লম্বাংশও বলে, একই কথা আর কি। সো আমরা যে কোনো এক ফোর্সকেই কি করতে পারি বলো তো দেখি, আমরা যে কোনো ফোর্সকেই দুইটা উপাংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর আরেকটা হচ্ছে গিয়ে উলম্ব উপাংশ। আমরা জানি যে যার সাথে অ্যাঙ্গেল থাকবে সেই বরাবর উপাংশটা হবে হচ্ছে এফ কস থিটা, যদি থিটা অ্যাঙ্গেল হয়, আর অন্য দিক বরাবর হবে হচ্ছে গিয়ে এফ সাইন থিটা। এখন কথা হইলো ভাইয়া, উপাংশের পর আমরা আরও তাছাড়া কি অ্যাপ্লাই করতে পারি? আরও যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে বজ্র গুণন। বজ্র গুণন কি জিনিস সেটাও আমরা সামনে ইনশাল্লাহ শিখব। তাহলে 8.1-এ আমার টোটাল 4টা ওয়েপেন, 4টা ওয়েপেনের মধ্যে 2টা ফোর্স যদি থাকে তাহলে আমরা হচ্ছে গিয়ে সামান্তরিক সূত্র এবং সাইন সূত্র অ্যাপ্লাই করব। যদি 3 বা তার চেয়ে বেশি ফোর্স থাকে তাহলে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে গিয়ে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে বজ্র গুণন এবং উপাংশ। উপাংশ ইনশাল্লাহ আমরা সামনে দেখার চেষ্টা করব। এরপরে আমরা 8.2-তে আসি। 8.2 মানে যেখানে হচ্ছে আমাদের সাম্যাবস্থা তৈরি হবে এবং আমাদের আসলে কোনো সমান্তরাল বল থাকবে না। তো সেই ম্যাথগুলোর ক্ষেত্রে অবশ্যই সাম্যাবস্থা, ভারসাম্য বা সাম্যাবস্থা যদি তৈরি হয় তাহলে দুইটা ফোর্স কিভাবে সাম্যাবস্থা তৈরি করবে সেটা আমরাও সামনে দেখব। বাট আমরা এখানে 3টা ফোর্স দিয়ে লিখে রাখছি যে 3টা ফোর্স যদি হয় তাহলে আমরা অ্যাপ্লাই করব বল বাহু উপপাদ্য, অথবা অ্যাপ্লাই করব হচ্ছে আমরা লামি উপপাদ্য। এগুলো খায় না মাথায় দেয়, এগুলো ইনশাল্লাহ আমরা সামনে দেখাবো। মাথায় দেয় নাকি খায় সেটা ইনশাল্লাহ বুঝাবো। বাট আপাতত মনে রাখ ভাইয়া যে 8.2-তে আমাদের ওয়েপেন হচ্ছে লামির উপপাদ্য, বল বাহু উপপাদ্য, সাথে আরেকটা থাকবে লম্ব বাহু উপপাদ্য, ঠিক আছে? লম্ব বাহু উপপাদ্য, ঠিক আছে ভাইয়া? সো এই 3টা জিনিস আমরা হচ্ছে গিয়ে 8.2-তে অ্যাপ্লাই করব। চোখ বন্ধ করে এই 3টাই অ্যাপ্লাই করব যে কোনো সময়। আর যদি 3-এর বেশি ফোর্স থাকে তাহলে আমরা উপাংশ অ্যাপ্লাই করব। তবে হ্যাঁ, উপাংশ যখন অ্যাপ্লাই করব তখন একটা জিনিস মনে রাখবা, যেহেতু লব্ধি নাই তার মানে কি উপাংশের যে রেজাল্টগুলো সেগুলো কত হবে? 0 হবে। তাই এফ এক্স সমান সমান 0 ধরবো, এফ ওয়াই সমান সমান 0 ধরবো। বুঝতে পেরেছি পোলাপান? যখন 3-এর বেশি ফোর্স থাকবে তখন অবশ্যই উপাংশ অ্যাপ্লাই করতে হবে এবং উপাংশ অ্যাপ্লাই করার পরে আমরা এফ এক্স ইকুয়াল 0 এবং এফ ওয়াই ইকুয়াল 0 ধরবো। বুঝতে পারছি নিশ্চয় ভাই? একদম সোজা। যারা বলে স্থিতিবিদ্যা কঠিন তারা আসলে তোকে ভয় পাওয়ায়। বুঝতে পেরেছিস ভাইয়া? আসলে স্থিতিবিদ্যা অনেক সোজা, সামনে আগাবো যখন তখন বুঝবে ইনশাল্লাহ। এরপরে আয় ভাইয়ারা, যে যখন আমাদের সমান্তরাল বল থাকবে, ঠিক আছে? 8.3 যখন আমরা সমান্তরাল বল দেখব তখন আমাদের আসলে জাস্ট সিম্পলি মোমেন্ট অ্যাপ্লাই করতে হবে। তাই আমরা এখানে লিখি নাই, আমরা ইনশাল্লাহ যখন 8.3 শুরু করব তখন দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে চলো দেরি না করে আমরা আমাদের প্রথম চ্যাপ্টারে চলে যাই, প্রথম প্রশ্নমালায় চলে যাই। যেই প্রশ্নমালাটা হচ্ছে গিয়ে 8.1, যেখানে আমাদের আসলে কি থাকবে? লব্ধি থাকবে, ঠিক আছে ভাইয়ারা আমার? লব্ধি থাকবে। তাড়াতাড়ি রেডি হয়ে যাও। একটা কথা তোমাদের বলে রাখি, স্থিতিবিদ্যাতে আমি মাত্র 50টা ম্যাথ করাবো এবং এই 50টা ম্যাথ করলেই তোমার একাডেমিক এবং অ্যাডমিশনের 80 থেকে 90% শেষ হয়ে যাবে, গ্যারান্টি। এটা ভাই গ্যারান্টি দিল। আর যদি ভাইয়ের এটা কথা ভুল হয়, বাইরে তুই হাউন আঙ্কেল ডাকিস, বুঝছিস? বাইরে তুই হাউন আঙ্কেল ডাকিস। সরি ভাইয়া। তো যেটা বললাম যে যদি এই 50টা ম্যাথের বাইরে থেকে কিছু আসে তাহলে তুই বাইরে গালি দিস, আসলে আসবে না, বুঝছিস? এই 50টা ম্যাথ হচ্ছে টপ ক্লাস 50টা ম্যাথ, যেই 50টা ম্যাথ যদি তুমি প্রপারলি করতে পারো ভাইয়া তুমি শিওর থাকো তোমার একাডেমিক ক্লিয়ার হবে প্লাস অ্যাডমিশন ক্লিয়ার হবে। বুঝতে পেরেছি ভাইয়ারা? মানে অ্যাডমিশনের 80 থেকে 90% ক্লিয়ার হয়ে যাবে, ছোট্ট 2-1টা ম্যাথ হয়তো বা বাকি থাকবে আর কি। তো চলো 50টা শেষ করার উদ্দেশ্যে আগাই। এইবার একটু খেয়াল করে দেখ, লব্ধি থাকলে প্রথম যেটা সেটা হচ্ছে দুইটি বলের লব্ধি। এইটার কেসটা একটু দেখি। দেখেন, যদি এরকম হয় যে আমাদের কাছে দুইটা ফোর্স আছে, কয়টা ফোর্স আছে পিচ্চিরা আমার? দুইটা ফোর্স আছে, এটা আলফা হবে, সরি আলফা। আমাদের কাছে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে পি এবং একটা হচ্ছে কিউ, দুইটা ফোর্স
এরকম একটা বিন্দুতে কাজ করতেছে, ধরে নাও ও বিন্দুতে কাজ করতেছে। আর আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, এইখানে ফোর্সগুলো কিন্তু সমবিন্দু হবে, ঠিক আছে, একটা বিন্দুতে কাজ করবে বা একটা বিন্দুর উপর ক্রিয়া করবে আর কি। তো ধরে নাও আমাদের কাছে দুইটা ফোর্স আছে পি এবং কিউ, এই পি এবং কিউ ফোর্স দুইটা ও বিন্দুতে ক্রিয়া করতেছে, সিম্পল কথা। তাহলে যেহেতু দুইটা ফোর্স একই বিন্দুতে কাজ করতেছে, তার মানে তাদের আসলে লব্ধি তো থাকবেই। তো ধরে নাও এইখানে আমাদের যে লব্ধি, সেই লব্ধিটা হচ্ছে আর, এখানে আমাদের যে লব্ধি সেই লব্ধিটা হচ্ছে আর, যেই আর কিনা আবার আমাদের আনুভূমিকের সাথে মানে পি এর সাথে থিটা কোণ তৈরি করতেছে। আর পি ও কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে আলফা। কি বললাম ভাইয়েরা? পি ও কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে আলফা ধরবো। আমরা অলওয়েজ, আমরা যারা ভেক্টর এখানে পড়ছি তারাও জানি যে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ সবসময় আলফা ধরতে হয়, এবং ধরে নেই যে আর পি এর সাথে উৎপন্ন কোণ তৈরি করে আর কি, মানে কোণ উৎপন্ন করে আর কি, থিটা। ওকে, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এবং আর পি এর সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা। এখন তাহলে সামান্তরিক সূত্রটা আসলে কি বলে? ভাই এটা হচ্ছে সামান্তরিক সূত্র, বুঝছেন? এটা হচ্ছে সামান্তরিক সূত্র। যারা ভেক্টর পড়ছেন অলরেডি তারা জানেন যে সামান্তরিক সূত্রটা আসলে কি। তো আমি এখানে প্রমাণটা আর দেখাচ্ছি না, যেহেতু আমার টার্গেট হচ্ছে মাত্র 7 ক্লাসের মধ্যে, আমার 7 ক্লাসের মধ্যে আমি স্থিতিবিদ্যা তোমাকে কভার করাই দিব, তাই এখানে প্রমাণটা দেখাচ্ছি না, প্রমাণটা আসবেও না পরীক্ষাতে। সো এই জন্য একটু দেখো যে সামান্তরিক সূত্রটা আসলে কি ভাইয়া। সূত্রটা হইল গিয়া, খেয়াল করে দেখো পিচ্চিরা, সূত্রটা হচ্ছে গিয়ে যে যখন তুমি লব্ধি বের করতে চাবা, আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। একদম সূত্র সোজা, তাই না? এটা সবাই জানো যে দুইটি ফোর্সের লব্ধি হচ্ছে গিয়ে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। এখন আসি যে ট্যান থিটা, মানে থিটা যদি বের করতে চাই, মানে আমার লব্ধিটা আনুভূমিক মানে পি এর সাথে আমার কত কোণ তৈরি করে সেটা যদি বের করতে চাই, তাহলে সেটার জন্য যার সাথে তুমি অ্যাঙ্গেলটা ধরবা, পি এর সাথে যেহেতু ধরছো, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে নিচে সিঙ্গেল। এটা সবাই বলে আর কি, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে নিচে সিঙ্গেল। ঠিক আছে ভাইয়ারা আমার, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে নিচে সিঙ্গেল। এইবার বাকি যেই ফোর্সটা আছে সেটা উপরে হবে কিউ সাইন আলফা, নিচে হবে প্লাস দিয়ে কিউ কজ আলফা। যেহেতু ট্যান থিটার সূত্র, তাহলে উপরে হবে কিউ সাইন আলফা, নিচে হবে কিউ কজ আলফা। আশা করি তুমি ভাইয়া এই সূত্রটাও জানো। আর তুমি যদি না জেনে থাকো তাহলে কাইন্ডলি আমাদের প্রমিত ভাইয়ার ভেক্টর কোর্সটা করে ফেলো কিন্তু, ঠিক আছে? তাহলেই নিশ্চয়ই দেখবা যে কিভাবে আসলে আর স্কোয়ার এবং ট্যান থিটার সূত্রটা আসছে। প্রমিত ভাইয়ের কিন্তু ভেক্টর কোর্সটা মারাত্মক নিচ্ছে, ঠিক আছে? তাহলে একটু দেখো ট্যান থিটা সমান সমান কি ভাইয়া বলো তো দেখি? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, যখন পি এর সাথে উৎপন্ন কোণ। আর যখন কিউ এর সাথে উৎপন্ন কোণ বের করতে যাব, তখন কিউটাকে আমার সিঙ্গেল রাখতে হবে, তাই না ভাইয়া? অর্থাৎ আমি যদি কিউ এর সাথে উৎপন্ন কোণ ধরতাম, এটা হচ্ছে পি এর সাথে উৎপন্ন কোণ, ঠিক আছে? থিটাটা হচ্ছে পি এর সাথে উৎপন্ন কোণ, ঠিক আছে? উৎপন্ন কোণ। আর যদি আমি কিউ এর সাথে উৎপন্ন কোণ ধরতাম তাহলে কি হইতো? যদি কিউ এর সাথে উৎপন্ন কোণ ধরতাম ট্যান থিটা, তাহলে যেটা হইতো সেটা হইল গিয়া নিচে হবে কিউ পি কজ আলফা, আর উপরে হবে হচ্ছে পি সাইন আলফা। এটা কখন হবে বলো তো দেখি পিচ্চিরা আমার? এইটা হবে হচ্ছে গিয়ে যখন আমরা কিউ এর সাথে উৎপন্ন কোণ ধরবো, কিউ এর সাথে থিটা ধরবো আর কি, কিউ এর সাথে উৎপন্ন কোণ, মানে যার সাথে কোণ ধরবো সে থাকবে নিচে সিঙ্গেল। এটা তো বুঝছো নিশ্চয়ই, যার সাথে কোণ ধরবো সে থাকবে নিচে সিঙ্গেল, আর হচ্ছে গিয়ে উপরে হবে অপোজিটটার সাইন আলফা, নিচে হবে অপোজিটটার কজ আলফা। তো এই তো সিম্পল, সামান্তরিক সূত্র অনেক সিম্পল, জাস্ট এই ফর্মুলা দুইটা মুখস্থ রাখবা। আর আমরা সামান্তরিক সূত্র কখন অ্যাপ্লাই করব? যখন আমাদের কাছে দুইটা ফোর্স থাকবে। ঠিক আছে ভাইয়া? তাহলে চলো এইবার আমরা আমাদের এই সামান্তরিক সূত্রটা যে শিখলাম সেটার বিভিন্ন কেস দেখি, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, যদি এরকম হয় যে ভাই একটা বিন্দু আছে, মানে একটা ও বিন্দু আছে, তার উপরে আমার পি ফোর্স কাজ করতেছে এই দিকে, কিউ ফোর্সটাও কাজ করতেছে একই দিকে,
তাহলে বল তো দেখি ভাইয়ারা আমার লব্ধিটার মানে মধ্যবর্তী কোণ এদের পি এবং কিউ এর মধ্যবর্তী কোণটা কত হবে? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ যেটা হবে সেটা হবে 0 ডিগ্রি, তাই না ভাইয়া? যখন পি ও কিউ একই দিকে কাজ করবে, একই দিকে কাজ করবে, একই দিকে কাজ করে, যখন পি ও কিউ একই দিকে কাজ করবে তখন আলফার মানটা হবে 0 ডিগ্রি। আর আলফার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে দেখি তো আমাদের সূত্রটা কি ছিল জানো ভাইয়া? r ইজ ইকুয়ালস টু পি, আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। যেহেতু পিচ্চিরা আলফার মানটা 0 ডিগ্রি, তাইলে আমরা লিখতে পারি আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি। এখন বলো তো দেখি ভাইয়া cos 0 ডিগ্রির মান কত? নিশ্চয়ই তুমি জানো cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো cos 0 ডিগ্রির মান যেহেতু 1, 1টাকে আমি আর লিখলাম না। সো খেয়াল করে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, এটা মানে কি ভাই? সবাই বুঝে তাই না? পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে যদি আমি ভাগ করে দিই মানে সরি রুট করে দিই তাহলে আর ইজ ইকুয়ালস টু যেটা পাবা সেটা হচ্ছে পি প্লাস কিউ। ভাই এইখান থেকে তো বুঝাই যায় যদি আমি ও বিন্দুর উপরে যদি দুইটা ফোর্স কাজ করাই, দুইটা ফোর্সে যদি ও বিন্দুর উপরে কাজ করাই তাহলে যে আমি লব্ধিটা পাবো আর সেটা অবশ্যই ম্যাক্সিমাম হবে। ধরো তোমার আমি একটা ঘুষি মারলাম, ধরো সাপোজ ধরো যে আমি হচ্ছে অনেক একটা আকাম করে ফেলছি, প্রমিত ভাই আর জিদান ভাই আমার এসে ঘুষি মারছে, বুঝছো? তো দুইজন একই দিকে আমার একটা ঘুষি মারছে। ধরো প্রমিত ভাই 5 নিউটন ফোর্সে ঘুষি মারছে, আমাদের জিদান ভাই আমাকে 7 নিউটন ফোর্সে ঘুষি মারছে একই দিকে। তাহলে আমি কত নিউটন ফোর্সে দূরে চলে যাব? 12 নিউটন ফোর্সে, তাই না ভাইয়ারা? যখন একই দিকে ফোর্স অ্যাপ্লাই করব তখন আমাদের লব্ধিটা হবে সর্বোচ্চ, মানে আমি সর্বোচ্চ আঘাত পাবো, ঠিক আছে? সাইড লাইফ। তো খেয়াল করে দেখো যেটা বললাম যে যখন একটা বিন্দুর উপরে দুইটা ফোর্স একই দিকে কাজ করবে তখন তাদের যে লব্ধিটা হবে সেটা হবে সর্বোচ্চ, আলফার মানটা হবে 0 ডিগ্রি এবং লব্ধির মানটা হবে হচ্ছে গিয়ে পি প্লাস কিউ। ভাইয়া দেখো লিখে রেখে দিছে যে দুইটা ফোর্সের সর্বোচ্চ লব্ধি যেটা সেইটা হবে হচ্ছে সর্বোচ্চ লব্ধি হচ্ছে আর ম্যাক্স সমান সমান পি প্লাস কিউ। এইবার আসেন পিচ্চিরা, সর্বোচ্চ লব্ধি তো শিখাইলেন, এখন সর্বনিম্ন লব্ধি তাহলে কি? ওই একই কথা। ধরো জিদান ভাই আমার 7 নিউটন ফোর্সে এদিকে একটা ঘুষি মারছে আর প্রমিত ভাই আমার উল্টা দিক থেকে 5 নিউটন ফোর্সে একটা ঘুষি মারছে, তাহলে আমি কোন দিকে যাব? বুঝতেই পারতেছো জিদান ভাই যেদিকে মারছে সেই দিকে যাব। আরে আমি তো ফ্রেমের বাইরে চলে যাচ্ছি। ইস, ভালো মতো ক্লাসটাও বুঝাইতে পারি না, জীবনটা বেদনা ভাই। ধরো 7 নিউটন ফোর্সে আমি এদিকে চলে গেছি, তাইলে 7 নিউটন ফোর্সে যখন এদিকে চলে গেছি ভাই, মানে সরি 2 নিউটন ফোর্সে এদিকে চলে গেছি। কেন? কারণ 7 নিউটন ফোর্সে আমাকে এদিকে মারা হয়েছে, 5 নিউটন ফোর্সে আমাকে এইদিকে মারা হয়েছে। তাহলে আমি যাব হচ্ছে এদের যে পার্থক্য, যেহেতু দুইটা বল পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, এদের যে পার্থক্য সেইটা নিয়ে হচ্ছে বড় বলটার দিকে যাব। তাহলে দেখো এখানেও সেম কথা যে ভাইয়া ধরো একটা বিন্দুর উপরে একটা ফোর্স হচ্ছে এদিকে কাজ করতেছে আর একটা ফোর্স হচ্ছে ধরো আর একটা ফোর্স হচ্ছে ধরো এইদিকে কাজ করতেছে। তাহলে দুইটা ফোর্স যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে ও বিন্দুর উপরে সমবিন্দু বল, মানে সমবিন্দুগামী বল, তো যেহেতু দুইটা ফোর্স বিপরীত দিকে কাজ করতেছে তাদের যে মধ্যবর্তী কোণ সেটা হবে অবশ্যই 180 ডিগ্রি। আর তাদের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, আমি যদি আর এর মানটা বের করতে চাই তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos, এখন 180 ডিগ্রি লিখবো। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি cos 180 ডিগ্রির মান কত ভাইয়া বলো তো দেখি? -1। সবাই নিশ্চয়ই জানো cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে এটা যেটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে p মাইনাস কিউ হোল স্কোয়ার। ধরে নাও p বলটা বড়, মানে ওই যে জিদান ভাইয়ের বল আর কি, p বলটা হচ্ছে জিদান ভাই যেই বলে মারছে সেইটা হচ্ছে p বল। তাহলে r ইজ ইকুয়ালস টু যেটা আসবে সেটা আসবে হচ্ছে গিয়ে p মাইনাস কিউ, যেখানে আমরা বলে দিচ্ছি p কিন্তু q এর চেয়ে বড়, ঠিক আছে? p কিন্তু q এর চেয়ে বড় পোলাপান, ঠিক আছে? মনে থাকবে? ওকে, p কিন্তু q এর চেয়ে বড়, ঠিক আছে? আর যদি q p এর চেয়ে বড় হইতো তাহলে কিন্তু r ইজ ইকুয়ালস টু q মাইনাস p হইতো। একদম সোজা, পারফেক্ট।
তাই না ভাইয়া বলো? জীবনটা একদম সুন্দর লাগতেছে, ফুরফুরা। যে দুইটা বলের সামান্তরিক সূত্র কি ভাইয়া? আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, ট্যান থিটা সমান সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এগুলো তো হচ্ছে সামান্তরিক সূত্র। তার বিভিন্ন কেস আমি দেখালাম। প্রথমে দেখালাম বল দুইটা যদি একই দিকে কাজ করে তাহলে তুমি সর্বোচ্চ লব্ধি পাবা, এবং সর্বোচ্চ লব্ধিটা হবে হচ্ছে পি প্লাস কিউ। আর যদি দুইটা বল বিপরীত দিকে কাজ করে তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, এবং তুমি পাবা সর্বনিম্ন লব্ধি, এবং সেই সর্বনিম্ন লব্ধিটা কত হবে ভাইয়ারা? পি মাইনাস কিউ, যেখানে পি ফোর্সটা অবশ্যই কিউ ফোর্সের চেয়ে বড়। এইবার আসি আমরা ভাইয়ারা, ধরে নাও কেস 4। কেস 4টা কীরকম? যদি এরকম হয় যে দুইটি সমমানের বল আছে, মানে দুইটাই আসলে পি, কোনো কিউ নাই, বুঝতে পেরেছ? দুইটাই আসলে পি, কোনো কিউ নাই, ঠিক আছে? দুইটা সমমানের বল যদি হয়, ঠিক আছে, তাইলে এবং তাদের যদি মধ্যবর্তী কোণ যদি আসলে মধ্যবর্তী কোণ বলে ধরো, যদি সমমানের বল যদি হয় এবং তাদের লব্ধিটাও যদি যে কোনো একটা ফোর্সের সমান হয়, মানে দুইটাই পি এবং তাদের লব্ধিটা হচ্ছে পি এর সমান, এরকম ধরো এরকম ব্যাপারটা আর কি, যে আমি এইদিকে 2 নিউটন ফোর্স কাজ করতেছে, এইদিকেও 2 নিউটন ফোর্স কাজ করতেছে, এবং তাদের যে লব্ধিটা সেটাও 2 নিউটন, ঠিক আছে? তাইলে ভাইয়ারা তোমার মনে রাখতে হবে হচ্ছে গিয়ে যে যদি এরকম হয় যে 2 নিউটন ফোর্স এইদিকে কাজ করতেছে, 2 নিউটন ফোর্স এইদিকে কাজ করতেছে, তাদের লব্ধিটাও 2 নিউটন, তাহলে তুমি মনে রাখবা যে এইখানে আলফার মানটা হবে হচ্ছে 120 ডিগ্রি। আলফার মানটা কত হবে ভাইয়ারা? 120 ডিগ্রি। বা ধরো যে তুমি এভাবে মনে রাখতে পারো যে দুইটা বলের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় এবং দুইটা বল যদি সমান মানের বল হয়, তাহলে তাদের লব্ধিটা যে কোনো একটা বলের সমান হবে। অর্থাৎ দুইটাই যদি পি হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাদের লব্ধিটা হবে হচ্ছে পি। বা উল্টাভাবে বললে, দুইটা বলের লব্ধি যদি যে কোনো একটা বলের সমান হয় এবং বল দুইটা যদি সমমানের হয়, তাহলে আলফার মান হবে 120 ডিগ্রি। সিম্পল কথা। মোদ্দা কথা হইল এই যে দুইটা বল ইকুয়াল যদি হয় এবং তাদের লব্ধি যদি যে কোনো একটা ফোর্সের সমান হয়, তাহলে আলফাটা হবে হচ্ছে 120 ডিগ্রি। এখন তুমি যদি এটা দেখতে চাও যে কিভাবে হলো ভাইয়া, ধরে নাও আমাদের যে সূত্রটা আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো ভাইয়া আর এর মান কত? পি। কিউ এর মানও কত? পি। সবই তো পি, তাই না? তাহলে পি ইন্টু পি। তাহলে খেয়াল করে দেখো, সবই যেহেতু পি, তুমি যদি একটু ক্যালকুলেট করে দেখো তাহলে এইরকম কিছু একটা তুমি পাবা, এবং কজ আলফা সমান সমান পাবা হচ্ছে গিয়ে -12। আর তুমি নিশ্চয়ই জানো কজ আলফা কখন -12 হয়? যখন আলফার মান হচ্ছে 120 ডিগ্রি হয়। সো এইটাই আর কি, একদম সিম্পল কথা, ঠিক আছে ভাইয়ারা? যে দুইটা ফোর্স যদি সেম হয় এবং তাদের লব্ধিটাও যদি যে কোনো একটা ফোর্সের সমান হয়, তাহলে অবশ্যই আলফার মানটা 120 ডিগ্রি হবে। একদম ইজি কনসেপ্ট, তাই না ভাইয়ারা? যদি এইটাই তোমার কাছে ইজি লেগে থাকে তাহলে চলো পরেরটাতে চলে যাই, আমাদের কেস 5। দেখো তো কেস 5-এ কি বলছে ভাইয়া? বলছে দুইটা বলের লব্ধি যদি এদের যে কোনো একটা ফোর্সের উপর লম্ব হয়, যেমন ধরো এই যে চিত্রটা তুমি দেখতেছো, এইখানে দেখো এই যে আমাদের পি আর কিউ দুইটা ফোর্স, তাদের যে লব্ধি সেটা পি এর উপর লম্ব, তাই না? যেমন দেখো এখানে কোনো বিন্দুতে পি আর কিউ মানে দুইটা বল কাজ করতেছে, যাদের লব্ধি হচ্ছে পি এর সাথে লম্ব। তাহলে যদি দুইটা বলের লব্ধি যে কোনো একটা ফোর্সের উপর, যেমন এখানে পি এর উপর লম্ব, যদি এটা হয়, তাহলে আলফার মানটা হবে কজ ইনভার্স, এটা ভুল হয়েছে একটু, আলফার মানটা হবে হচ্ছে গিয়ে কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। এখানে প্লাস লেখা হয়েছে আর কি, সরি। আলফার মানটা হবে হচ্ছে গিয়ে, আচ্ছা এইখানে ঠিক লিখছে আর কি, কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ, ঠিক আছে ভাইয়ারা? এটা এখন কিভাবে আসলে যদি আমি একটু তোমারে দেখাই, দেখো খেয়াল করে, যে আমাদের বলছে কি যে আর হচ্ছে গিয়ে কি পি এর উপর লম্ব, তার মানে আমি যদি থিটা চিন্তা করি 90 ডিগ্রি, তাহলে আমাদের ট্যান থিটার সূত্রটা কি? ট্যান থিটার সূত্রটা হচ্ছে গিয়ে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে নিচে সিঙ্গেল, এবং নিচে হবে কিউ কজ আলফা, উপরে হবে কিউ সাইন আলফা, একটু আগেই বলে আসলাম। তাহলে দেখো পিচ্চিরা আমার, যেহেতু ট্যান থিটার মান 90 ডিগ্রি, আমরা সবাই জানি ট্যান 90 ডিগ্রির মান কত? ইনফিনিটি, তাই না পোলাপান? ট্যান 90 ডিগ্রির মান কত? ইনফিনিটি। বাট এই ইনফিনিটাকে আমরা লিখতে পারি 1/0, ঠিক আছে? 1/0 লিখতে পারি। ইনফিনিটিটাকে অলওয়েজ 1/0 লেখা হয়। তোমরা যারা এখানে অলরেডি ভেক্টরটা পড়ে আসছো তারা
নিশ্চয়ই নদী নৌকার ম্যাথে করে আসছো ভাইয়ারা, বাট যারা জানো না তারা মনে রাখবা tan 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, অ্যান্ড ইনফিনিটিকে লেখা যায় 1/0 হিসাবে। তাহলে এই হচ্ছে অবস্থা। এখন খেয়াল করে দেখো, আমি যদি আর আর গুণ দেই ভাই, যদি আর আর গুণ দাও তাহলে কি হবে, পি প্লাস কিউ কজ আলফা ইকুয়ালস টু 0। তাহলে ক্যালকুলেট করে তুমি দেখো কজ আলফার মান আসবে হচ্ছে মাইনাস পি বাই কিউ। তাহলে আলফা সমান সমান কি আসবে, আলফা সমান সমান আসবে হচ্ছে কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। একদম পানির মতো সোজা, মানে একদম সোজা, তাই না ভাইয়া? এগুলা করাচ্ছি মানে তোদের অসম্মান করাচ্ছি, বাট কিচ্ছু করার নাই, পড়তে হবে আর কি। বুঝতে পেরেছি ভাইয়ারা? তার মানে দুইটা বলের লব্ধি যদি যে কোনো একটা ফোর্সের উপর লম্ব হয়, তাইলে যেই ফোর্সটার উপর লম্ব সেটাকে উপরে রাখবা, আর যেই ফোর্সটার উপর লম্ব না সেটাকে নিচে রাখবা। যেমন এখানে পি এর উপর লম্ব ছিল, তাই পিটাকে আমরা উপরে রাখছি, আর সামনে একটা মাইনাস দিবা আর কি। তো আলফা সমান সমান হবে কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। আর আলফা সমান সমান যদি কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ হয়, তাহলে আর এর মানটা কত হবে? তুমি যদি একটু খেয়াল করে দেখো, আর সমান সমান কি ছিল? আর সমান সমান ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কিউ কজ আলফা। রে এটা একদম পাখির মতো হয়ে গেছে, সরি একটু মুছে দিই। হ্যাঁ, এই যে এই হচ্ছে কজ আলফা। এখন কথা হইলো তা না, কথা হইলো যে আমাদের আলফার মানটা আপনি একটু আগে কত বের করে দিলেন ভাইয়া? আলফার কজ আলফার মানটা যদি আপনি দেখেন, কজ আলফার মানটা হবে হচ্ছে মাইনাস পি বাই কিউ। ঠিক আছে, কজ আলফার মান যেহেতু মাইনাস পি বাই কিউ, তাহলে আমি এখানে এই যে কজ আলফাটা আছে এইখানে আমি মাইনাস পি বাই কিউ লিখতে পারি। তাহলে আল্লাহর কি কুদরত দেখো, আল্লাহর যে কুদরত সেটা হলো কিউ কিউ কেটে দেওয়া যায়, তাই না ভাইয়ারা? কিউ কিউ কেটে দেওয়া যায়। আল্লাহর কত রকমের নিয়ামত দেখছিস ভাইয়া, কত সুন্দর করে আমরা কেটে দিতে পারি। এবং যদি আমরা কেটে দিতে পারি ভাইয়ারা, তাহলে খেয়াল করে দেখো আমাদের রেজাল্টটা কি আসবে? আমাদের রেজাল্টটা আসবে হচ্ছে গিয়ে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, যেহেতু এইটা কেটে দিচ্ছি তাহলে এটা আসবে মাইনাস 2p স্কোয়ার, মাইনাস 2p স্কোয়ার, এই যে পি ইন্টু পি গুণ করলে আর কি। অর্থাৎ ক্যালকুলেট যদি করি আর স্কোয়ার সমান সমান আসবে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, বা আমি যদি এখন রুট করে দিই আর ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। অর্থাৎ যদি এরকম হয় যে দুইটা ফোর্সের লব্ধি যে কোনো একটা ফোর্সের উপর লম্ব, তাহলে তোমার আলফার সূত্র হবে হচ্ছে কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। আমরা এখানে ধরে নিচ্ছি লব্ধিটা হচ্ছে পি এর উপর লম্ব, এবং আমরা এও মনে রাখবো যে আর সমান সমান হবে হচ্ছে রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যেখানে অবশ্যই কিউ পি এর চেয়ে বড় হবে। ঠিক আছে ভাইয়ারা, আচ্ছা একটা গেস করো তো, তাহলে আলফার মানটা কি কখন 90 এর ছোট হবে তাইলে এই ক্ষেত্রে? বুঝতে পারছো নিশ্চয়ই, আলফা কিন্তু অলওয়েজ এখানে 90 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে, আদারওয়াইজ জীবনেও লব্ধিটা 90 ডিগ্রি হবে না। মানে থিটার মান অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, আলফার মান সারা জীবন থিটার চেয়ে বড়। সিম্পল কথা, আলফার মান অলওয়েজ সারা জীবন থিটার চেয়ে বড়। ঠিক আছে, আচ্ছা তো খেয়াল করে দেখো, আচ্ছা আজান দিচ্ছে, একটু ওয়েট করি আমরা। ওকে, সো আশা করি তোমাদের কেস 5টা অনেক ক্লিয়ার হয়ে গেছে। এরপরে চলো আমরা চলে যাই হচ্ছে আমাদের নেক্সট কনসেপ্টে, সেটা হচ্ছে গিয়ে সাইন সূত্র। সেটা কি ভাইয়ারা? আমার সাইন সূত্র, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বলতে পারো এই চ্যাপ্টারের 60% ম্যাথই আমরা সাইন সূত্র দিয়ে করব। ঠিক আছে, এবং আমরা দুইটা ফোর্সের জন্য এবং তাদের লব্ধি নিয়ে সাইন সূত্রটা দেখব। তিনটা ফোর্স হইলেও আমাদের সাইন সূত্র অ্যাপ্লাই করা যায়, বাট আমরা আসলে দুইটা ফোর্স এবং তার লব্ধি নিয়ে হচ্ছে সাইন সূত্রটা দেখাবো। ঠিক আছে ভাইয়া, যদি এরকম হয় যে আমাদের কাছে দুইটা ফোর্স আছে এবং তাদের লব্ধি হচ্ছে আর, তো এবং পি ও কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর বলটা মানে আমাদের লব্ধিটা পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। ঠিক আছে, পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে পিচ্চিরা মনোযোগ দিয়ে একটু শুনো তো দেখি, এইটা যদি থিটা হয়, মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো দেখি পিচ্চিরা আমার? এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে গিয়ে আলফা মাইনাস থিটা। এটা তো বুঝাই যায় ভাইয়া, তাই না? টোটাল যদি আলফা হয় আর এইটা যদি থিটা হয়, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা কত হবে? আলফা মাইনাস থিটা। এখন সাইন সূত্র জিনিসটা আসলে কি? সাইন সূত্র মানে হচ্ছে কোনো একটা বল এবং অপোজিট দুই বলের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক। বা আমি যদি সিম্পলি বলি যে যে কোনো বল অপোজিট দুই বলের
মধ্যবর্তী কোণের সাইন মানের সমানুপাতিক। ঠিক আছে, এটা মনে রাখবা। হ্যাঁ, এটা মনে রাখবা, যে কোন দুইটা বল অপোজিট দুই বলের মধ্যবর্তী কোণের সাইন মানের সমানুপাতিক। যেমন তুমি যদি একটু চিন্তা করে দেখো পিচ্চিরা আমার, একটু ভালো মতো খেয়াল করে দেখো, যখন আমি পি নিয়ে কাজ করবো, এই সূত্রটা যদি আমি পি এর জন্য অ্যাপ্লাই করি, পি কার সমানুপাতিক হবে বলো তো দেখি? পি হবে অপোজিট দুই ফোর্সের যে মধ্যবর্তী কোণ, সেটা কত? আলফা মাইনাস থিটা, তার সাইন অনুপাতের সমান হবে। অর্থাৎ পি হবে হচ্ছে সাইন আলফা মাইনাস থিটার সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিন্তু যে পি বাই সাইন আলফা মাইনাস থিটা ইকুয়ালস টু কে। যদি আমি হচ্ছে গিয়ে তোমার সমানুপাতিক ধ্রুবকটাকে যদি আমরা এইভাবে লিখি, জিনিসটাকে যদি সমানুপাতিক ধ্রুবকটা সরায় যদি আমি এইভাবে লিখি তাহলে কিন্তু এইটা আসবে। ওকে, সো দেখো খেয়াল করে, আমরা সাইনটাকে নিচে নিয়ে গেলেই পি বাই সাইন আলফা মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কে আসছে। একই রকমভাবে তুমি যদি কিউ এর জন্য চিন্তা করো, কিউ কার সমানুপাতিক হবে বলো তো দেখি? আর এবং পি এর সমানুপাতিক। আর এবং পি এর সমানুপাতিক কত? থিটা, অর্থাৎ সাইন থিটার সমানুপাতিক হবে। এখান থেকেও তুমি লিখতে পারো কিউ বাই সাইন থিটা সমান সমান কে, এটা লিখতে পারো। আর হচ্ছে গিয়ে লাস্টলি তুমি আর এর জন্য যদি চিন্তা করো, ভাইয়ারা আমার, আর কার সমানুপাতিক হবে? আর হবে হচ্ছে পি ও কিউ এর মধ্যবর্তী কোণের সমানুপাতিক। আর কার সমানুপাতিক হবে? আর হবে হচ্ছে গিয়ে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের সমানুপাতিক। তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত বোঝাই যাচ্ছে? আলফা, তাই না ভাইয়ারা? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে আলফা। তাহলে যেহেতু পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, তাহলে আমরা বলতে পারি আর হচ্ছে সাইন আলফা সমানুপাতিক, বা বলতে পারো আর বাই সাইন আলফা সমান সমান কে। তার মানে এই যে তিনটা জিনিসই হচ্ছে কে এর সমানুপাতিক, তার মানে আমরা বলতে পারি আসলে যে পি বাই সাইন আলফা মাইনাস থিটা, কিউ বাই সাইন থিটা, আর আর বাই সাইন আলফা। এই যে যেই তিনটা অনুপাত দেখো খেয়াল করে, পি বাই সাইন আলফা মাইনাস থিটা, আমাদের কিউ বাই সাইন থিটা এবং আর বাই সাইন আলফা, এই তিনটা অনুপাতই যেহেতু কে, তাই এই তিনটা অনুপাতকে ইকুয়াল লেখা যায়। তাই এইটাকে আমরা সমান সমান কে লিখতে পারি আর কি, বা এখানে এই কে এর মানটা হচ্ছে কোন একটা ত্রিভুজের পরিব্যাসের সমান। মনে রাখবা, হ্যাঁ, এটা হচ্ছে কোন একটা ত্রিভুজের পরিব্যাসের সমান। যারা অলরেডি ত্রিকোণমিতি পড়ছো তারা জানো এটা কি, আর যারা পড়ো নাই এখনো তাদের জানতে হবে না, এটা লাগবে না আসলে আমাদের। বাট মনে রাখো যে পি বাই কিউ, সাইন সূত্রের জন্য পি বাই সাইন আলফা মাইনাস থিটা, কিউ বাই সাইন থিটা এবং আর বাই সাইন আলফা, এই অনুপাতটা সমান সমান কি হবে? মানে এই অনুপাত সেম হবে আর কি। মানে দুইটা ফোর্স এবং তার লব্ধি নিয়ে তুমি সাইন সূত্র যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে যে কোনো ফোর্স এবং তার অপোজিট দুই বলের মধ্যবর্তী কোণের সাইন এর অনুপাতটা, রেশিওটা সবসময় সমান হবে। ঠিক আছে ভাইয়া? তার মানে আমাকে যদি সাইন সূত্র অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমাকে অবশ্যই অ্যাঙ্গেলগুলো জানতে হবে প্রত্যেকটা বলের মধ্যকার। অ্যাঙ্গেল না জানলে তুমি পারবে না সাইন সূত্র অ্যাপ্লাই করতে। তাহলে আমি যদি বলি যে সাইন সূত্র অ্যাপ্লাই করার কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে কোণ দেওয়া থাকতে হবে, কোণ জানতে হবে। হ্যাঁ, সিম্পল কথা, কোণ জানতে হবে। আর আমরা কখন এটা অ্যাপ্লাই করব? যখন আমাদের রেশিও প্রুফ করতে বলবে, অনুপাত প্রমাণ করতে বলবে, কোন একটা অনুপাত প্রমাণ করতে বলবে। লাইক ধরো যে 2:3 বা 3:4, এই টাইপের কোনো যদি অনুপাত প্রমাণ করতে বলে, তাহলে আমরা এই সাইন সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটা কি ভাইয়া? পি বাই সাইন আলফা মাইনাস থিটা ইকুয়ালস টু কিউ বাই সাইন থিটা ইকুয়ালস টু আর বাই সাইন আলফা ইকুয়ালস টু কে। ওকে, সো গুড, সবাই নিশ্চয়ই সাইন সূত্র পড়ে গেছো। তার মানে আমাদের 8.1-এর প্রথম ধাপ শেষ। সাইন সূত্র শিখে ফেলছি আমরা, হচ্ছে গিয়ে আমাদের কি বলে, আমাদের হচ্ছে গিয়ে সামান্তরিক সূত্রটা শিখে ফেলছি। সো আমরা প্রথম ধাপের ম্যাথ নিয়ে, অর্থাৎ দুইটা বা তার চেয়ে বেশি দুইটা ফোর্স এবং তার লব্ধি নিয়ে যে ম্যাথগুলো, সেগুলো ইনশাল্লাহ করার চেষ্টা করব। সামনে আমরা যখন উপাংশতে যাব, তখন আমরা ইনশাল্লাহ মানে তিনটা ফোর্সের বেশি যখন ম্যাথ আসবে, তখন হচ্ছে আমরা উপাংশটা শিখব। ঠিক আছে? তবে আপাতত চলো আমরা সাইন সূত্র দিয়ে ম্যাথগুলো করার চেষ্টা করি। সো আমাদের প্রথম অঙ্ক শুরুই হয়েছে বুয়েট দিয়ে। দেখছো জীবনটা, বুয়েট 11-12 সালে আসা ম্যাথ, ছোট্ট একটা ম্যাথ, কিউট একটা ম্যাথ। চলো সেটা দিয়েই শুরু করি। তবে হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমাদের ম্যাথ করার কিছু স্টেপ আছে স্থিতিবিদ্যায়। সেটা হলো গিয়ে যে
আমাদের প্রথমে ডায়াগ্রামটা আঁকায় নিতে হবে ম্যাথে, ঠিক আছে? প্রথমে আগে যে কাজটা করব, আমরা স্টেটমেন্টটা পড়ব, স্টেটমেন্টটা পড়ে আমরা হচ্ছে গিয়ে চিত্র আঁকানোর চেষ্টা করব। অ্যান্ড অবশ্যই পরীক্ষায় কিন্তু তোমাকে এই চিত্রটা একটু 1-2 লাইন হলেও ব্যাখ্যা করতে হবে। আমি প্রথম ম্যাথে এই ব্যাখ্যাটা করে দিব, পরবর্তী ম্যাথে আমি আসলে ব্যাখ্যা করব না, আমি জাস্ট চিত্র আঁকায় ডিরেক্ট ম্যাথে চলে যাব, ঠিক আছে? বাট তোমাকে পরীক্ষা হলে তোমার নিজের ভাষার মতো 1-2 লাইন ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো কোশ্চেনটা কি বলছে। কোশ্চেনটা বলছে যে কোনো কণার উপর দুইটা বলের লব্ধি এদের বৃহত্তম বলটির ক্রিয়ারেখার সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। এই যে খেয়াল করে দেখো কোণ দেওয়া আছে, তার মানে বুঝতে পেরেছো ভাইয়ারা, যখনই তোমাকে কোণ দেওয়া থাকবে চোখ বন্ধ করে সাইন সূত্র অ্যাপ্লাই করবা। চোখ বন্ধ করে কোন সূত্র অ্যাপ্লাই করবা ভাইয়া? সাইন সূত্র। কোণ বা অনুপাত এই দুটার একটা যদি প্রশ্নে দেওয়া থাকে সাইন সূত্র দিয়ে ম্যাথ করে ফেলবা। আর যদি না দেওয়া থাকে তাহলে হচ্ছে তুমি সামান্তরিক সূত্রতে যাবা। ম্যাথেতে যত বড় হোক দেখার বিষয় না। তো খেয়াল করে দেখো কি বলছে, যে আমাদের বলছে দুইটা বলের লব্ধি আছে, ঠিক আছে? সো দুইটা বলের যেহেতু লব্ধি, সো আমি দুইটা বল আর এদের হচ্ছে যেই মানে দুইটা বল এদের বৃহত্তম বলটার সাথে, মানে লব্ধিটা এদের বৃহত্তম বলটার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং বৃহত্তম বলটাকে যদি তুমি ডাবল করো, মানে দ্বিগুণ করলে ওই কোণটা 30 ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে? বৃহত্তম বলটাকে তুমি যদি ডাবল করো তাহলে ওই কোণটা 30 ডিগ্রি হয়ে যায়। এখন বলছে বলদ্বয়ের মধ্যকার মধ্যবর্তী কোণ কত। তাহলে বুঝতেই পারতেছো চিত্র হবে আসলে দুইটা। কি কি ভাইয়া চিত্রটা হবে? প্রথম হচ্ছে যে আমাদের দুইটা বল থাকবে, এই হলো একটা ফোর্স পি এবং এই হচ্ছে আরেকটা ফোর্স লেটস সে কিউ, এবং তাদের যে মধ্যবর্তী লব্ধি, তাদের যে লব্ধি সেটা বৃহত্তম বলের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। ধরে নেওয়া আমরা, যেখানে আমরা ধরে নিলাম পি হচ্ছে কিউ এর চেয়ে বড়, ঠিক আছে? তাহলে বৃহত্তম বলটার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং আরেকটা কথা কি বলে দিছে, বলছে হচ্ছে গিয়ে যে যদি আমি বৃহত্তম বলটাকে ডাবল করে দিই, তাহলে এখানে আমরা ডাবলের কনসেপ্টটা আঁকাই একটু, যে আমি যদি বৃহত্তম বলটাকে ডাবল করে দিই, মানে পিটাকে যদি আমি 2p করে দিই, ঠিক আছে? পিটাকে যদি আমি 2p করে দিই, সিম্পল কথা, যেহেতু আমরা পি কে বৃহত্তম বল ধরছি, তাহলে পিটাকে যদি আমি 2p করে দেই আর বাদ বাকি সব যদি সেম রাখি, তাহলে এটা হবে হচ্ছে কিউ। তাইলে যেটা বলছে যে যদি পিটাকে আমি ডাবল করে দেই বা বৃহত্তম বলটাকে যদি আমি ডাবল করে দেই, তাহলে আমার ওই লব্ধিটা আমাদের বৃহত্তম বলের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। আর অবশ্যই বুঝতে পারতেছো লব্ধি এইখানে, এটা যদি আমি R1 ধরি, এক মিনিট, এটাকে যদি আমি R1 ধরি, এটা হবে R2। লব্ধি তো সেম হবে না, বিকজ বল চেঞ্জ হয়ে গেছে। তো একটা জিনিস মনে রাখবা, বল যদি চেঞ্জ হয়ে যায় বা অ্যাঙ্গেল যদি চেঞ্জ হয়ে যায় তাহলে লব্ধি জীবনেও সেম থাকে না। তাইলে এটা হবে 30 ডিগ্রি। কোশ্চেন ওয়াইজ আমি আঁকাইছি, সরি ভাইয়া এই কোশ্চেনে আমি ব্যাখ্যাটা দিতে পারবো না, ব্যাখ্যাটা আমরা নেক্সট কোশ্চেনে দেখবো। আচ্ছা যাই হোক, দিয়ে দিই ব্যাখ্যা, এটাতেই দিয়ে দিই, পরেরটাতে আর কি ওয়েট করব। তো এটা যখন আঁকাবো আমরা এভাবেই 2 পার্ট করে আমরা পরীক্ষাতে ম্যাথ করবো আর কি, ঠিক আছে? যেমন এই অঙ্কটা আমি একটা দিয়ে দেখাচ্ছি আর একটা না দেখাই। এই ম্যাথটার জন্য আমি লিখি যে ধরি বল দুইটি, আমি যেভাবে পরীক্ষাতে লিখতে বলতেছি আর কি, তো আমাকে যে হুবহু এইভাবেই লিখতে হবে, ভাইয়ার মতো করে লিখতে হবে এমন না, জাস্ট তুমি তোমার নিজের ভাষায় 1-2 লাইন লিখবা আর কি। যেমন ধরো আমি লিখলাম বল দুইটি হচ্ছে পি ও কিউ, যেখানে আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম পি হচ্ছে গ্রেটার দ্যান কিউ, এবং এদের লব্ধি ধরে নিলাম আর যা পি এর সাথে কত কোণ তৈরি করে, যা পি এর সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। মানে আমি জাস্ট প্রবলেম স্টেটমেন্টটাই তুলে দিলাম, জাস্ট সিম্পলি এইভাবে করে লিখবা আর কি। বুঝতে পেরেছো? জাস্ট তোমাকে যে আমার হুবহু এমনিই লিখে দিতে হবে এটা না, তুমি নিজের ভাষার মতো জাস্ট চিত্রটার নিচে সুন্দর করে জাস্ট 2-1 লাইন লিখে দিবা যে কি হয়েছে। এখানেও সেম, যে এখানে হচ্ছে বল দুইটি হচ্ছে 2p এবং q, যাদের লব্ধি R2, আচ্ছা এখানে R না R1, হ্যাঁ R2, যেটা হচ্ছে গিয়ে p এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সিম্পল এইটা। এবং তুমি এইটাও লিখে দিবা প্রশ্নে, যে ধরি প্রশ্ন মতে p ও q এর মধ্যবর্তী কোণ আলফা, p ও q এর মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এই কথাগুলো হচ্ছে তুমি পরীক্ষার হলে লিখে দিয়ে আসবা, ঠিক আছে? আমার জায়গা ছিল না তাই আমি লিখতে চাই নাই, বাট কি আর করার, তোমরা বুঝছো কিনা বলো? আশা করি তোমরা সবাই বুঝছো যে
যখনই দুইটা ফোর্স আমাকে দিয়ে দিবে পি আর মানে জাস্ট একটা চিত্র আমাদের আঁকাইতে হবে, স্থিতিবিদ্যায় মাস্ট বি তোমাকে চিত্র আঁকাইতে হবে। যখনই আমাকে চিত্র আঁকাইতে হবে তখনই আমরা চিত্রটা আঁকাইয়া নিব এবং এদের যে লব্ধিটা সেইটা কেমন মানে যা যা হয়েছে সেটা আর কি একটু লিখে নিব। এই লেখাটা তোমার লিখতে সর্বোচ্চ 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় নিবে এবং তোমার নিজের ভাষায় লিখতে হবে। এমন না যে প্রশ্নকর্তা এটা পড়বে, জীবনেও পড়বে না, বাট দেখে নিবে আর কি একটু, হ্যাঁ, জিন্দিগিতে পড়বে না। স্যাররা পড়ার টাইম পাই কই, তাই না? স্যাররা পড়বেই না, জাস্ট ম্যাথের অ্যান্সার মিলিয়ে দিবে। যাই হোক পোলাপান, তাহলে একটু খেয়াল করে দেখো। তা আমাদের দুইটা চিত্র, আমি এটা মুছে দিই কাইন্ডলি ভাইয়া, আশা করি তোমরা দেখছো। আমি একটু মুছে দিই কারণ যেহেতু আমি সাইন সূত্র দুই পাশে অ্যাপ্লাই করতে চাচ্ছি, সো তোমাদের হয়তো বা বুঝতে না হলে অসুবিধা হবে। তো খেয়াল করে দেখো, খেয়াল করে দেখেন পিচ্চিরা আমার, যে আমাদের কাছে দুইটা আলাদা আলাদা ডায়াগ্রাম আছে। আর যেহেতু কোণ আছে, আমরা ধরে নেই যে এদের যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আলফা। আমাকে বের করতে বলছে বলদ্বয়ের অন্তর্গত কোণ, মানে পি ও কিউ এর মধ্যবর্তী কোণটাই আমাকে বের করতে বলছে। তাহলে আমি যদি আরেকবার প্রবলেম স্টেটমেন্টটা পড়ে যদি মিলাই, বলছে একটা কণার উপরে, যেটা ধরে নাও ও বিন্দু, সেই কণাটা, এই কণাটার উপরে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে পি এবং আরেকটা হচ্ছে কিউ। এই ফোর্স দুইটার লব্ধি যেটা আমরা R1 ধরছি, যে R1 আমাদের এই বড় বলটার সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। বড় বলটাকে ভাইয়া পি ধরছি, বড় বলটার সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। এবং সেটা সাথে আমাদের এটা বলে দিছে যে যদি আমি বৃহত্তম বলটাকে ডাবল করে দিই, যেটা আমি আরেকটা চিত্র তাকাইছি, বৃহত্তম বলটাকে ডাবল করলে আমার যে লব্ধিটা সেটা আমাদের ওই বৃহত্তম বলের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। সো এরকম দুইটা কেস বলে দিছে, বলে দিয়ে বলছে যে পি আর কিউ এর মানে আমাদের যে বল দুইটা তাদের মধ্যবর্তী কোণ কত। সিম্পল কথা, এরকম আমাকে দিয়ে দিছে। চলো আমরা অঙ্কটা করি। তো খেয়াল করে দেখো, আমি যে কাজটা করব, চোখ বন্ধ করে এখানে সাইন সূত্র অ্যাপ্লাই করব। ভাই আপনি কেমনে বুঝলেন এখানে সাইন সূত্র অ্যাপ্লাই করতে হবে? ওই যে বলছিলেন ভাইয়া অ্যাঙ্গেল যদি থাকে চোখ বন্ধ করে সাইন সূত্র অ্যাপ্লাই করব। তাহলে চলো প্রথমে আসি এখান থেকে সাইন সূত্র। যদি এখানে সাইন সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, খেয়াল করে দেখো তো পিচ্চিরা আমার, যদি আমি এখানে সাইন সূত্র অ্যাপ্লাই করতে চাই সেটা কি হবে একটু দেখি তো ভাইয়ারা। যে আমি ধরো পি ফোর্সটা নিলাম, পি এর নিচে কি হবে বলো তো দেখি? অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী কোণ, তাই না ভাইয়া? পি এর নিচে হবে হচ্ছে অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী কোণ, মানে আলফা মাইনাস 60 ডিগ্রি। পি এর নিচে হবে হচ্ছে অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী কোণ, মানে আলফা মাইনাস 60 ডিগ্রি, এইটা হবে। তাহলে সাইন আলফা মাইনাস 60 ডিগ্রি। আর কিউ এর নিচে কি হবে বলো তো ভাইয়ারা? কিউ এর নিচে হবে হচ্ছে গিয়ে, মানে এই কিউ এর নিচে হবে R1 এবং পি এর মধ্যবর্তী কোণ, যেটা কিনা হচ্ছে 60 ডিগ্রি। আর R1 এর নিচে কত হবে? R1 এর নিচে হবে হচ্ছে গিয়ে আলফা, সাইন আলফা। ওকে, বেশ ভালো কথা। এইখানে যদি আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এখানে যদি আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করি সেটা হবে হচ্ছে গিয়ে, মনোযোগ দিয়ে শুনো কিন্তু ভাইয়ারা, দেখো দুই ক্ষেত্রে আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? কারণ আমাদের অ্যাঙ্গেল দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে সাইন সূত্র অ্যাপ্লাই করবো, আমরা যদি পি লিখবো নাকি 2p লিখবো? বুঝতেই পারতেছো, 2p লিখতে হবে। 2p লিখে এইখানে নিচে কি লিখবো বলো তো দেখি? সাইন আলফা মাইনাস 30 ডিগ্রি লিখবো এবং কিউ এর নিচে লিখবো হচ্ছে গিয়ে সাইন 30 ডিগ্রি, আর R2 এর নিচে লিখবো হচ্ছে গিয়ে সাইন আলফা। তাহলে এই হচ্ছে অবস্থা। এখন একটু তুমি খেয়াল করে দেখো তো পিচ্চিরা, পি কিউ এগুলা কিন্তু দুইটার জন্য সেম, কিন্তু R1 এবং R2 কিন্তু সেম না। তাহলে আমরা যখন ম্যাথটা আগাবো আমরা কিন্তু পি কিউ নিয়ে কাজ করব, কিন্তু ভাইয়া আমরা কিন্তু এই R1 R2 নিয়ে কাজ করব না। বুঝতে পেরেছি ভাইয়া? আমরা কাজ করব জাস্ট পি এবং কিউ নিয়ে, সিম্পল কথা। ঠিক আছে ভাইয়ারা? তাহলে দেখ ভাইয়ারা, আমি এখানে যদি ক্যালকুলেটটা করতে যাই, প্রথমে এখান থেকে আমরা পি আর কিউ এর রেশিও বের করব, এখান থেকে আমরা হচ্ছে পি আর কিউ এর রেশিও বের করব। সেটা যদি করি, আমরা তো এটা লেখার দরকার নেই, কারণ আমরা তো বলছি যে যেহেতু এটা সেম না, R1 আর R2 তো আমি জানি না কত, তাই এটা নিয়ে কাজ করব না। আমরা কাজ করব হচ্ছে বাকি দুই ফোর্স নিয়ে। তো ভাইয়া খেয়াল করে দেখেন, এখান থেকে আমি পি বাই কিউ এর রেশিও বের করব, সেটা হবে হচ্ছে সাইন আলফা মাইনাস 60 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি। আর এখানে যদি আমি পি বাই কিউ এর রেশিও বের করতে চাই, সেইটা হবে হচ্ছে গিয়ে সাইন আলফা মাইনাস 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সাইন 30 ডিগ্রি। তাহলে দুই ক্ষেত্রেই আমরা পি বাই কিউ এর মান বের করে ফেলছি, দুইখানেই আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করছি।
কেন সাইন সূত্র অ্যাপ্লাই করছি? কারণ যখনই বলে দিবে আমাকে অ্যাঙ্গেল নিয়ে কিছু বললেই চোখ বন্ধ করে আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করব, অথবা অনুপাত নিয়ে যদি আমাকে প্রশ্নে কিছু বলে দেয় আমি ভাই চোখ বন্ধ করে সাইন সূত্র অ্যাপ্লাই করব। এতে ম্যাথ যদি 5000 লাইনেরও হয় তাও আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করব। বুঝতে পেরেছি ভাইয়া? তাই দুই ক্ষেত্রে আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করলাম এবং দুই ক্ষেত্রেই আমরা P/Q এর মান বের করলাম। এখন বলো নিশ্চয়ই ভাইয়া বুঝতে পারছো যে দুই ক্ষেত্রেই যেহেতু P/Q আসছে তার মানে এরা দুজন সমান। তাহলে আমি যদি লিখি যে এই জিনিসটা ইকুয়ালস টু এই জিনিসটা, তাহলে তো তুমি নিশ্চয়ই রাগ করবা না, তাই না ভাইয়া? আমি যদি লিখি যে সাইন আলফা মাইনাস 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু সাইন আলফা মাইনাস 60 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি। ভাইয়া এই যে দেখেন আপনি এই দুইটা জাস্ট ইকুয়াল লিখছি, যেহেতু দুইটাই P/Q আমরা পরীক্ষাতে এইভাবেই লিখবো, জাস্ট দুইটা চিত্র আঁকাবো, একটু হালকা 1-2 লাইনের ব্যাখ্যা দিব, ব্যাখ্যা দিয়ে দুই পাশে সাইন সূত্র অ্যাপ্লাই করব, করে দুইটাকে পরবর্তীতে যায় ইকুয়াল ধরবো। এখন এইখান থেকে এই জিনিসটা সলভ কইরা তোমার হইল গিয়া আলফার মান বের করতে হবে। দিস ইজ ইউর চ্যালেঞ্জ। তো যারা ত্রিকোণমিতি মোটামুটি ভালো পারো তাদের জন্য তো এগুলা কোনো ব্যাপারই না, 2 মিনিটের কাজ। আর যারা আমার মতো ত্রিকোণমিতি পারিস না তাদের একটু কাঠখড় পুরাইতে হবে আর কি। তো চলো আমরা এটা সলভ করার চেষ্টা করি। প্রথম কথা, উপরে আছে সাইন আলফা মাইনাস 30 ডিগ্রি, এখানে আছে আলফা মাইনাস 60 ডিগ্রি। চোখ বন্ধ করে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। ভাই তুমি তো নিশ্চয়ই জানো যে সাইন এ মাইনাস বি এর ফর্মুলাটা কি ভাইয়া? সাইন এ মাইনাস বি এর ফর্মুলাটা হচ্ছে ওই যেই সূত্রটা আমি শিখাইছি আর কি, যে সাইন এ মাইনাস বি এর সূত্রটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ। সাইন তো ভালো, তাই সাইন এবং কস একসাথে থাকে, তাই না ভাইয়া? তো খেয়াল করে দেখো সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ। তাহলে আমি যদি অ্যাপ্লাই করি, আর খেয়াল করে দেখ ভাইয়ারা নিচে তো মান বসানোই যায়, এটা নিয়ে কোনো প্যারা নেই। তাহলে আমি যদি অ্যাপ্লাই করি এখানে আসবে হচ্ছে সাইন আলফা কস 30 ডিগ্রি, তারপরে আসবে হচ্ছে গিয়ে মাইনাস সাইন 30 ডিগ্রি কস আলফা। আর নিচে ভাইয়া চোখ বন্ধ করে আপনি সাইন 30 ডিগ্রির মান বসায় দেন, এখানেও আপনারা সেম একই সূত্র অ্যাপ্লাই করে দেন। মানে কত সোজা দেখছেন, একদম জীবন সুন্দর, তাই না ভাইয়া বল? একদমই ভাই, এত সোজা ম্যাথ জীবনেও দেখেন নাই, দেখছেন? আর এখানে হবে হচ্ছে √3/2। ওকে, সো আমরা অলরেডি সাইন এ মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করে দিলাম এবং সাইন 30 ডিগ্রি এবং কস 30 ডিগ্রির মান বসাই দিলাম। এখন দেখেন তো পিচ্চিরা আমার, খেয়াল করে দেখেন যে এখানে যদি 2 ক্রসেস আউট করে দেই কেউ আপনার রাগ করবে না, এবং এখানে যদি মানগুলা বসায় দেই ভাইয়ারা, তাহলে মান যদি বসায় দেন রেজাল্টটা যেটা হবে সেটা হলো গিয়ে যে √3/2 সাইন আলফা মাইনাস হাফ কজ আলফা। আর এখানে হচ্ছে উল্টায় দিলে 2/√3 আসে, 2/√3 হাফ কজ আলফা ও সাইন আলফা, এবং এইখানে আসবে হচ্ছে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 কজ আলফা। মানে পুরাটাই হইল গিয়া ভাই ত্রিকোণমিতির কাজ, বুঝছো? যে ব্যক্তি যত ভালো ত্রিকোণমিতি পারবা এগুলা ম্যাথ তাদের কাছে আসলে কিছুই না। বুঝতে পেরেছি পোলাপান? এগুলা ম্যাথ আসলে তাদের কাছে কিছুই না। এই জন্য দেখবা পিচ্চিরা সবাই, সব টিচাররাই, যত ম্যাথের টিচার আছে সবাই আসলে ফার্স্ট ইয়ারে থাকতে শুরুতে ত্রিকোণমিতি শুরু করে আর কি, ম্যাট্রিক্স নির্ণয়কের পর, যাতে ত্রিকোণমিতি তুমি তোমার থ্রু আউট দিস ইন্টার লাইফ শিখতে পারো, এবং লাস্টের দিকে যখন এই চ্যাপ্টারগুলোতে আসবা একটু যাতে এগুলোতে অসুবিধা না হয় সেজন্যই শেখানো হয়। তো খেয়াল করে দেখো এই √3টাকে যদি আমি বাম পাশে নিয়ে যাই তাহলে √3 গুণ করলে 3/2 আসে, এবং এইখানে গুণ করলে হচ্ছে √3/2 কজ আলফা। আর এখানে যদি গুণ করে দিই সাইন আলফা আসবে, মাইনাস 2 গুণ করে দিলে আমার হবে হচ্ছে গিয়ে √3 কজ আলফা। মানে আমি যে কাজটা করছি √3কে বাম পাশে নিয়ে গেছি, মানে সলভ করতেছি আর কি। এখন সবাই তো নিশ্চয়ই জানো যে যেমন তার সাথে তেমন জিনিসই রাখতে হয়। এখানে সাইন কজ আছে, তুমি কি করবা? সাইনগুলোকে থাবর মেরে এক পাশে নিয়ে আসবা, কজগুলোকে থাবর মেরে অন্য পাশে নিয়ে যাবা, সিম্পল কথা। তারপরে কি করবা? সাইন আর কজ কমন নিয়ে নিবা। এই সেম কাজটাই আমরা এখানে করব। আমি সাইনগুলোকে এক পাশে নিয়ে যাব, কজগুলোকে এক পাশে নিয়ে যাব। আমি যদি সাইনগুলোকে এক পাশে নিয়ে যাই এবং কজগুলোকে এক পাশে নিয়ে যাই তাহলে যেটা থাকবে সেটা হলো গিয়ে এরকম, √3/2 ছিল নাকি 3/2 ছিল? আচ্ছা 3/2 ছিল। তাহলে
দেখবো ভাইয়া রেজাল্ট আসতেছে হচ্ছে 3/2 সাইন আলফা মাইনাস সাইন আলফা, আর এখানে আসতেছে হচ্ছে √3, দেখি তো দেখি আমাদের মাইনাস √3 কজ আলফা মাইনাস √3 কজ আলফা প্লাস √3/2 কজ আলফা। এখন বলেন তো দেখি 3/2 সাইন আলফা থেকে একটা সাইন আলফা যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে কি থাকবে? হাফ সাইন আলফা। আর এখানে √3 থেকে যদি আপনি √3/2 বাদ দিয়ে দেন থাকবে হচ্ছে মাইনাস √3/2 কজ আলফা। তো ভাইয়া সবার সাথে যেহেতু 2 আছে, 2কে আপনি ভাইয়া আসমানে পাঠিয়ে দেন, থাকবে হচ্ছে গিয়ে সাইন আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস √3 কজ আলফা, বা আপনি বলতে পারেন সাইন আলফা বাই কজ আলফা সমান সমান √3। দেখেন ভাইয়ারা আমার ট্যান আলফা সমান সমান মাইনাস √3 আসতেছে, অ্যান্ড আমার বিশ্বাস আপনি জানেন যে ট্যান আলফা যদি মাইনাস √3 হয় তাহলে আলফা হয় হচ্ছে গিয়ে 120 ডিগ্রি। কত কিউট একটা ম্যাথ দেখছেন ভাইয়েরা? হ্যাঁ, জানেন নিশ্চয়ই যে এইখানে এই টাইপের ম্যাথগুলোকে আপনাকে ত্রিকোণমিতির বেস থাকতে হবে। ত্রিকোণমিতির বেস না থাকলে আসলে এই ম্যাথগুলো আপনি মিলে আসতে পারবেন না পরীক্ষার হলে। বুঝতে পেরেছেন? যেমন ধরেন আপনার রাইট টাইমে এই সূত্রটা মনে নাই, তো এই সূত্র যদি মনে না থাকে আপনি স্থিতিবিদ্যায় যতই সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারেন না কেন, আপনাকে ভাইয়া কিন্তু সলভ করতে হবে ত্রিকোণমিতির জিনিসপাতি ইউজ করি। তো ত্রিকোণমিতিটা প্রপারলি শিখবেন। আর আমরা তো দেখছি যে এখানে কি করলাম, যখনই অ্যাঙ্গেল থাকবে সাইন সূত্র দুই পাশে অ্যাপ্লাই করব, দুই পাশে একটা সিমিলার জিনিস নিয়ে আসব, তারপরে জাস্ট দুইটাকে ইকুয়াল ধরবো, দুইটাকে ইকুয়াল ধরে সলভ কইরা আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। একদম পানির মতো সোজা। ঠিক আছে, আশা করি প্রথম ম্যাথটা বুঝছেন। এইবার চলেন ভাইয়ারা সেকেন্ড ম্যাথটাতে চলে যাই, যে সেকেন্ড ম্যাথটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 সালে আসছে, এবং এই ম্যাথগুলো হচ্ছে গিয়ে কিন্তু আমাদের এমসিকিউতেও আসে অ্যাডমিশনের, ঠিক আছে, এমসিকিউ এবং বোর্ড অ্যাডমিশনেও আসে আর কি, বোর্ড এমসিকিউতেও আসে আর কি। তো কোয়েশ্চেনটা কীরকম বসছে তোমাকে, যে কোনো বিন্দুতে 2p এবং p মানের দুইটা বল ক্রিয়াশীল, সেম কথা, খুব সুন্দর। এবং প্রথম দিকে তুমি যদি ডাবল করো, আচ্ছা বেশ ভালো কথা, ডাবল করলাম, এবং দ্বিতীয়টির মান যদি 8 একক বাড়ায় দাও, তাইলে লব্ধির দিক অপরিবর্তিত থাকবে। পয়েন্ট টু বি নোটেড, লব্ধির দিক অপরিবর্তিত থাকবে। তাহলে পি এর মানটা কত? তাহলে একটু খেয়াল করে দেখেন তো পিচ্চিরা, আপনাকে দুইটা জিনিস দেওয়া আছে। একটা হলো গিয়ে প্রথমে বলছে পি আর হচ্ছে 2p মানের দুইটা ফোর্স, আচ্ছা ঠিক আছে, এই যে পি আর 2p মানের দুইটা ফোর্স, আর এদের যে লব্ধি সেটা হচ্ছে ধরে নেন আর1 ধরে নেন। আর সেকেন্ড চিত্রে কি বলছে আমাদের, সেকেন্ড কেসে পি হচ্ছে কি করছি, পিটারে হচ্ছে না 2p টারে ডাবল করে দিছি, মানে 2pর জায়গায় হচ্ছে 4p হয়ে যাবে। আর দ্বিতীয়টারে মানে পিটারে হচ্ছে আমি 8 একক বাড়ায় দিছি, পিটাকে হচ্ছে 8 একক বাড়ায় দিছি। পিটাকে যদি আপনি 8 একক বাড়ায় দেন, পিটাকে যদি আপনি 8 একক বাড়ায় দেন, তাহলে আপনার যে লব্ধিটা তার দিক অপরিবর্তিতই থাকে, তবে লব্ধির মান কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? কারণ বল চেঞ্জ হয়ে গেছে, সিম্পল কথা। আমরা জানি যে বল চেঞ্জ হয়ে গেলে লব্ধির মানটাও চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো আমি কি করলাম এখানে, আমি যে কাজটা করলাম, প্রথম বলটাকে আমি ডাবল করে দিলাম, দ্বিতীয় বলটাকে হচ্ছে গিয়ে আমি 8 একক বাড়ায় দিলাম। তাহলে এই হচ্ছে দুইটা কেস। এখন এই দুইটা কেস থেকে তোমাকে পি এর মান বের করতে হবে। তুমি কিন্তু চোখ বন্ধ করে এক্ষেত্রেও ভাইয়া তুমি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারো, কিংবা সাইন সূত্র দিয়েও ম্যাথটা করতে পারো। বাট আমি সাইন সূত্র দিয়ে করাবো না, কারণ এখানে তো কোনো কোণের মান দেওয়া নাই, মানে কোণ টোন বলে দেওয়া নাই। অথবা বলতে পারো যে এখানে তো কোনো অনুপাতও প্রমাণ করতে বলে নাই, তাহলে আমি কেন সাইন সূত্র অ্যাপ্লাই করব? বুঝো নাই ভাইয়া? আমি আবারও বুঝাবো। হ্যাঁ দেখো, যেটা বললাম যে তোমার যদি সাইন সূত্র অ্যাপ্লাই করতে হয় তাহলে কি থাকতে হবে, কোণ থাকতে হবে, কিংবা হচ্ছে আমাকে অনুপাত দেওয়া থাকতে হবে। তো যেহেতু এই দুইটার একটাও এখানে নাই, তাই আমি এটা অ্যাপ্লাই করব না। তাহলে আমি কি অ্যাপ্লাই করব? সামান্তরিক সূত্র। আমার হাতে যে সেকেন্ড অপশনটা আছে সামান্তরিক সূত্র, সেইটা অ্যাপ্লাই করবো আর কি। তো সেইটার জন্য দেখো তোমাকে বলছে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, তাহলে ধরো এটাও থিটা, এটাও থিটা, আর এটা হলো আলফা, এটা হইলো আলফা, যেহেতু সব দিক টিক সেম থাকতেছে, মানে অ্যাঙ্গেলগুলো সব সেম থাকবে। এখন চলো, তাহলে এক্ষেত্রে আমি ট্যান থিটা বের করতে পারি, এক্ষেত্রেও আমি ট্যান থিটা বের করতে পারি। তাহলে দেখো তো পিচ্চিরা, ট্যান থিটা যদি দুই ক্ষেত্রেই বের করি, আমি কেন আর বের করতেছি না? কারণ আর তো দুইটার জন্য ডিফারেন্ট, আমি ট্যান থিটা দিয়ে ম্যাথ করব।
তাহলে ট্যান থিটা যদি আমি এই ক্ষেত্রে অ্যাপ্লাই করি ভাইয়ারা, বলো তো দেখি কি হবে। এখানে অ্যাপ্লাই করলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে নিচে সিঙ্গেল, উপরে হবে 2p সাইন আলফা প্লাস 2p কজ আলফা। বেশ ভালো কথা। আর এখানে যদি আমি ট্যান থিটা অ্যাপ্লাই করি, এখানে হবে হচ্ছে গিয়ে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে নিচে সিঙ্গেল, p প্লাস 8 নিচে সিঙ্গেল আছে, p 4p কজ আলফা, আর এখানে হবে 4p সাইন আলফা। ঠিক আছে, বেশ ভালো কথা। এখন তুমি যে কাজটা করবা, এই দুইটাকে ইকুয়াল ধরবা, ইকুয়াল ধরে সলভ করবা। কি বুঝতে পারতেছো? নিশ্চয়ই অনেক টাফ। আবার আপনি ভাইয়া বলতেছেন যেগুলো এমসিকিউতে আসবে, তাহলে কি এই নিয়মে ম্যাথটা করবেন? উত্তর হচ্ছে না। আমরা যখন লব্ধির দিক অপরিবর্তিত থাকবে, এই যে আমি আপনাকে যে প্রসেসটা দেখাইলাম, এখন কি করবেন? দুইটা ট্যান থিটা ইকুয়াল ধরে সলভ করা শুরু করে দিবেন, এবং সলভ করলে দেখবেন আপনার একটু কয়েকটা লাইন করলে অঙ্কটা মিলে যাবে, 5-6 লাইন করলে। বাট আপনি কি এই নিয়মে করবেন অঙ্কটা যদি আপনার এমসিকিউতে আসে? অনেক বড় হয়ে যাবে না ভাইয়া বলেন? তাই আমরা যে কাজটা করব, আমরা একটা নতুন ওয়ে দেখব এই ম্যাথটার জন্য। যখনই আমাকে প্রশ্নে লব্ধির দিক অপরিবর্তিত থাকবে এই কথাটা বলে দিবে, আমরা একটা ওয়েতে ম্যাথ করব। চলো সেই ওয়েটা দেখি নিই। খেয়াল করে দেখো, আমাকে কিন্তু বলছে যে আমার কাছে দুইটা ফোর্স আছে। একটা হচ্ছে, যদি আমি দেখাই তোমাকে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে 2p। এটা আমাকে প্রশ্ন বলে দিছে, ঠিক আছে? একটা হচ্ছে পি এবং আর একটা হচ্ছে 2p, ঠিক আছে? এটা আমাকে বলে দিছে। ধরো, আরে হ্যাঁ, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে 2p, এটা আমাকে প্রশ্ন বলে দিছে, ঠিক আছে? এবং তাদের যে লব্ধি সেটা বলে দিছে হচ্ছে গিয়ে আর, তাদের লব্ধি ধরে নিলাম আর কি। এখন তোমারে বলছে যে যদি তুমি বড় ফোর্সটাকে যদি ডাবল করো, মানে যেটা প্রথমটা আর কি, সেই প্রথমটাকে তুমি যদি ডাবল করো, এই যে দেখো প্রথমটাকে তুমি যদি দ্বিগুণ করো 2p কে, তাহলে 2p কে তুমি যদি ডাবল করো সেটা হয়ে যাবে কত? 4p। এবং তো একই দিকে তো কাজ করবে, যদি একই দিকে কাজ করে তাহলে ধরে নাও যেহেতু বড় ফোর্স, তাহলে একটু বড় বলের দিক হবে, সেটা হবে হচ্ছে 4p। আর পরেরটাকে কি করতে বলছে? পরেরটাকে হচ্ছে গিয়ে 8 বাড়াইতে বলছে, তাই না? 8 একক বৃদ্ধি করতে বলছে, এই হচ্ছে 8 একক। তাহলে ভাইয়া যেহেতু প্রথমটাকে ডাবল এবং পরেরটাকে 8 একক বাড়াইছো, তার মানে পিচ্চিরা আমার লব্ধিটাও কিন্তু বেড়ে যাবে। লব্ধিটা ধরে নাও এখন হয়ে যাবে হচ্ছে গিয়ে আর, ঠিক আছে? তাহলে আগে যেটা ছিল, আগের যে সামান্তরিকটা, যদি সামান্তরিক সূত্র যদি চিন্তা করো, আগে যে সামান্তরিক সূত্রটা ছিল সেটা ধরো এরকম থাকবে। একটু দাঁড়াও, এটা মুছে দিই, হ্যাঁ তাহলে সুন্দর হবে। হ্যাঁ, আগে যে সামান্তরিক সূত্রটা ছিল সেটা ছিল এইরকম, ঠিক আছে? এইটা, তাই না? এটা হচ্ছে 2p। ওকে, তাহলে এখন পরে যে সামান্তরিক সূত্রটা আসছে সেটা কিরকম হবে? পরে যেই সামান্তরিক সূত্রটা সেটা হবে হচ্ছে গিয়ে এই টাইপের। আচ্ছা, সামান্তরিক হইল না, চিত্র খুব ভাইয়া ভালো আঁকাই তো এই জন্য আর কি, বুঝছো? সামান্তরিক, এই না সামান্তরিক হয়ে গেছে, ঠিক আছে? পরের যে চিত্রটা সেটা এই টাইপের হবে, ঠিক বলছি কিনা বলো? সামান্তরিক সূত্র যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে দেখো দুইটাই কিন্তু সেম হয়ে গেল, দিক দুইটার জন্যই সেম আলফা, এখানেও দুইটার জন্য সেম আলফা। কিন্তু যেটা হয়েছে যে ডায়াগ্রামে এইটুকু হচ্ছে 2p, পুরাটুকু হচ্ছে 4p, এইখানে এটা p এবং এখানে এটা হচ্ছে গিয়ে p, এবং আমাদের পরে যখন তুমি বাড়াবা সেটা হয়ে যাবে হচ্ছে p+8। এখন এইখানেই মেইন টুইস্টটা, যখন আমার লব্ধির দিকটা অপরিবর্তিত থাকবে তখনই আসলে মেইন টুইস্টটা আসলে কি, যে দেখবা যে আমি যদি একটু চিন্তা করে তোমাকে দেখাই যে এ ও এবং এ বি এই তিনটা পয়েন্ট যদি আমি দিয়ে নিই, এবং এটাকে যদি আমি সি দিয়ে নিই, ও এ সিডি, এই যে ছোট্ট ত্রিভুজটা ও এ সিডি আর ও এ বি, এরা এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী না? এখন সদৃশকোণী জিনিসটা আসলে কি? যেই ত্রিভুজের তিনটা কোণই সমান তাকে বলি আমরা সদৃশকোণী ত্রিভুজ, মানে তিনটা কোণের অনুপাত বা তিনটা কোণই সমান যদি বলি আর কি। তাহলে এই কোণটা সেম, দুইটা ত্রিভুজের জন্যই অনুরূপ, এটা তো কমন, এটাও অনুরূপ, আর এটা তো কমন, তাই না? তো প্রত্যেকটা মানে দুইটা ত্রিভুজের প্রত্যেকটা কোণ সেম, তাহলে যেহেতু দুইটা ত্রিভুজের প্রত্যেকটা কোণ সেম, দুইটা ত্রিভুজের এই কোণটাও সেম, এইটাও সেম, এটাও সেম, ও সিডি এবং ও এ বি দুইটা ত্রিভুজের প্রতিটা কোণ সেম, তার মানে আমরা বলতে পারি
ত্রিভুজ ওসিডি ও ত্রিভুজ ওএবি সদৃশকোণী। আর যেহেতু এরা সদৃশকোণী, আমরা নিশ্চয়ই ছোটবেলায় পড়ছি যে দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তাদের বাহুদ্বয়ের অনুপাত সর্বদা কি হয় ভাইয়া বলো দেখি? বাহুগুলোর অনুপাত সর্বদা সমান হয়। অর্থাৎ আমি কি বলতে পারি যে আচ্ছা এইটা তো 4p তাই না? এটা তো 4p, এই যে এটা যদি 4p হয়, ফোর্স শিফটিং প্রপার্টি অনুসারে মানে ফোর্সটাকে যদি তুমি সাইডে মানে এই দিকটা এটা যদি টোটালটা যদি 4p হয়, এই বাহুটাও যে 4p হবে তা তো বুঝোই। তাহলে দেখো আমি যদি ছোট ত্রিভুজটার 2p নেই, 2p নেই, এই যে 2pটা নেই, এটা যদি নেই তাহলে বড় ত্রিভুজের কার অনুপাত হবে? 4p এর অনুপাত হবে। এবং আমি যদি ছোট ত্রিভুজটার p নেই তাহলে বড় ত্রিভুজের অনুপাতটা কত হবে? p+8। সিম্পল কথা। অর্থাৎ আমি তোমাকে বলতে চাইলাম কখনো যদি প্রশ্নে লব্ধির দিক এই কথাটা বলে দেওয়া থাকে অপরিবর্তিত আছে, এইটা যদি কখনো বলে দেওয়া থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে যে ফোর্স দুইটা যেগুলো চেঞ্জ করছে, প্রথম বলের অনুপাত ইকুয়ালস টু হবে দ্বিতীয় বলের অনুপাত। এবং দেখো এখানে কিন্তু আমার তাই আসছে, প্রথম বল আগে কত ছিল? 2p, তার যে ডাবল করার পর হয়ে গেছে কত? 4p। তাহলে এই যে অনুপাত সেটা স্মল যে বলটা p আর p+8 তার অনুপাত, এই দুইটা সেম হবে, অনুপাত সবসময় সেম হবে। মধ্য কথা হলো এই, এটা দিয়ে তোমাকে আমি বুঝাইছি, বাট তুমি এটা ট্রিক্স হিসাবে মনে রাখতে পারো এবং অবশ্যই পরীক্ষার হলে তো অ্যাপ্লাই করতে পারবে, অ্যাডমিশনে, রিটেনে, সিকিউতে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। এখন বলো, চোখ বন্ধ করে বলো, এইটা কি সলভ করতে পারবো না আমি? এটা অবশ্যই সলভ করতে পারবো। এবং দেখো এই সূত্রটা এটার চেয়ে কতটা ইজিয়ার। এখানে যদি তুমি ইকুয়াল ধরতে একটু কয়েকটা লাইন বেশি লিখতে হইতো, বাট এখানে কিন্তু ওই কয়েকটা লাইন বেশি লিখতে হবে না। তুমি জাস্ট কি করবা, প্রথম বল দুইটার, প্রথম বল যে চেঞ্জ করছো মডিফাইড ভার্সন এবং আগের ভার্সনের অনুপাত, দ্বিতীয় বলের মডিফাইড ভার্সন এবং আগের ভার্সনের অনুপাত, সেই দুইটা অবশ্যই কি হবে? সেম হবে। তাহলে খেয়াল করে দেখো, এটা যদি আমি সলভ করতে চাই, পি ক্রসেস আউট, এই দুইটাও ক্রসেস আউট, তাহলে ক্যালকুলেট হবে হচ্ছে 1/2 ইকুয়ালস টু p/p+8। তাহলে আমি যদি আর গুণ দেই, p+8 ইকুয়ালস টু হবে হচ্ছে 2p। তাহলে ভাইয়ারা ক্যালকুলেট করলে p এর মানটা আসবে হচ্ছে 8 একক। সো একদম সোজা, এবং এটা এমসিকিউ এর জন্য প্রপারলি মনে রাখার মতো, যে যখনই আমাকে বলবে প্রশ্নে লব্ধির দিকটা অপরিবর্তিত থাকবে, আমরা এই প্রমাণটা যেটা দেখালাম এটা না করলেও চলবে, জাস্ট তুমি মনে রাখবা যে প্রথম বল এবং তার মডিফাইড ভার্সনের অনুপাত, দ্বিতীয় বল এবং তার মডিফাইড ভার্সনের অনুপাত সর্বদাই সেম হবে। সো আশা করি এই অঙ্কটাও আপনি বুঝছেন, এটা অ্যাডমিশনেও আসে, বোর্ড পরীক্ষাতেও আসে এবং এইচএসসি 2025-26-এও আসতে পারে আর কি। ঠিক আছে, তো চলো নেক্সট আমরা যে ম্যাথে চলে যাব, আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। সেই ম্যাথটাতে আমাকে বলছে যে কোনো বিন্দুতে দুইটা ফোর্স যদি ক্রিয়ারত থাকে, একটা হচ্ছে পি ফোর্স এবং আরেকটা হচ্ছে 2p ফোর্স, 2p মানের ফোর্স। তো এই দুইটা বিন্দু মানে বল যদি ক্রিয়ারত থাকে আর এদের লব্ধি যদি পি এর সাথে লম্ব হয়, তাইলে মধ্যবর্তী কোণ কত? এরে একটা বলের উপর লম্ব, ভাইয়া মনে পড়ে আমরা শুরুতে শিখে আসছিলাম কেস নাম্বার কত জানো? কেস নাম্বার হচ্ছে গিয়ে 5, যেখানে আমাদের লব্ধিটা একটা বলের উপর কি ছিল? লম্ব ছিল। যখনই লব্ধি একটা বলের উপর লম্ব হবে তখনই আমি চোখ বন্ধ করে যেই সূত্র অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ, আর আর ইজ ইকুয়ালস টু রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, যেখানে পি এর সাথে লম্ব। তাহলে চলো আমরা এই অঙ্কটার দিকে একটু তাকায় দেখি, এই ম্যাথটাই কি বলছে। এই ম্যাথটাই চলেন দেখি কি বলছে, একটু মনোযোগ দিয়ে দেখেন। এই বলছে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি এবং 2p মানের ফোর্স। তো ভাইয়া একটু চিত্রটা আঁকাই চলেন। এ হইল পি আর এ হইল কিউ, সরি 2p। তাহলে আমরা নিশ্চয়ই জানি যে যেহেতু লব্ধিটা যে কোনো একটা ফোর্সের উপর লম্ব হবে, তাহলে আলফাটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড় হবে, আপনাকে তো ওই সময়ই বোঝানো হয়েছে। তাহলে ধরে নাও এদের লব্ধিটা হচ্ছে আর, যেটা পি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। এই যে দেখো থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে ভাইয়া কি বলছিলাম, সূত্রটা কি হবে? আলফা সমান সমান কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ ছিল, বাট এখন হবে পি বাই 2p। কেন পি বাই 2p হবে? বিকজ তোমার একটা যদি পি হয় আর একটা হচ্ছে মানে কিউ এর জায়গায় 2p দেওয়া আছে। সো খেয়াল করে দেখো, আর যেহেতু পি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, সো পিটা উপরে থাকবে। তাহলে পিপি ক্রসেস আউট, পিপি যদি ক্রসেস আউট হয়ে যায় তাহলে
ফাইনালি আমার আলফা সমান সমান থাকে হচ্ছে cos ইনভার্স মাইনাস হাফ। অ্যান্ড নিশ্চয়ই বুঝতে পারতেছো ভাইয়া, আলফা যেহেতু cos ইনভার্স মাইনাস হাফ, আমরা সবাই জানি cos ইনভার্স মাইনাস হাফের মান হচ্ছে 120 ডিগ্রি। বা তুমি এটা কাইন্ড অফ এমসিকিউ এর জন্য মনে রাখতে পারো যে দুইটা ফোর্স, একটা যদি আরেকটা ডিউন হয় এবং লব্ধিটা ছোট ফোর্সের উপর লম্ব হয়, তাহলে আলফা সমান সমান হবে হচ্ছে 120 ডিগ্রি। সো এই ম্যাথটা খুবই ইজি ছিল। সো আমরা এই ম্যাথ পর্যন্তই আজকের ক্লাসে রাখবো। আগামী ক্লাসে আমরা এই সাইন সূত্র এবং সামান্তরিক সূত্র দিয়ে আরও অনেকগুলা ম্যাথ করব। আমরা জানি কয়টা ম্যাথ করব টোটাল ভাইয়ারা আমার? আমরা টোটাল 50টা অঙ্ক করব। টার্গেট আমার 7 থেকে 8 ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়া, একদম প্রিসাইজ ক্লাস। ঠিক আছে ভাইয়ারা, দেখা হবে আবার ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে। খুদা হাফেজ।